গুড ইভিনিং এভরিবডি। আজকে আবার আমরা সেকেন্ড ডে সেশনে এসেছি। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। লাস্ট প্রোগ্রামে যারা যারা ছিলেন তাদের অনেকটা বিষয়টা ক্লিয়ার আছে, আজকে অনেকেই নতুন আছে। তো আজকে যে বিষয়টা ইমোশন ফোকাস থেরাপি, এটার সম্পর্কে দুটো কথা বলে নিই আগে। এই ইমোশন ফোকাস থেরাপি এর মেন হেডিংটা কেন হলো? কারণ আমাদের লাইফে আমরা যা কিছু করি, আজকে আমরা যেখানে যে যে বয়সে পৌঁছেছি সেই অবধি আমরা যে যা করি, যা কিছু করি না কেন, সমস্ত কিছু হচ্ছে আমাদের আজ অবধি যা এক্সপিরিয়েন্স করেছি, হোয়াট এভার উই এক্সপিরিয়েন্সড ইন আওয়ার লাইফ, দিস ইজ আওয়ার লাইফ। আমরা যারা বাংলা কথা বলতে পারছি তারা এই জন্য বাংলা বলতে পারছি কারণ আমরা বাংলা শুনেছি, শিখেছি, তাই। তো শেখার থেকে বেশি কালচার, আমরা কালচার থেকে শিখি। যেমন যারা আমরা সবাই বাংলা সবাই শিখে যাই, কিন্তু ইংলিশটা দেখা যাচ্ছে ইংলিশ শেখার ক্ষেত্রে অনেক পড়াশোনার পরেও ইংলিশ বলার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। কেন হচ্ছে? কারণ যারা ইংলিশ কালচারে থাকছে না তারা অনেক পড়াশোনার পরেও বলতে পারে না, আবার যারা বলার কালচারে থেকে যায় তাদের কম পড়াশোনা থাকলেও বলতে পারে। আর ইউ অল গেটিং? दिस इज द रियलिटी। अच्छा अच्छा, यहाँ पे हिंदी चाहिए क्या? तो हैंड रेस कीजिए अगर हिंदी चाहिए किसी को। तो मैं हिंदी में भी साथ साथ बोलते रहूँगा। अगर सबको बंगाली इंग्लिश समझ में आता है तो बस चलेगा, ठीक है। तो अगर हिंदी का जरूरत किसी को होगा काइंडली हैंड रेस कीजिए, उसका बाद से मैं स्टार्ट कर दूंगा, ठीक है। ओके, तो बेसिकली इमोशन फोकस थेरापि মানে হোয়াট এভার উই আর ডুইং ইন আওয়ার লাইফ, সমস্ত কিছু হচ্ছে বেসড অন দ্য ইমোশনস। মানে আমরা যা কিছু লাইফে এক্সপিরিয়েন্স করি, যা কিছু দেখি, এটা দুই টাইপের ইমোশনের উপর আমরা রিয়াক্ট করি সবসময়। মানে আমরা যা কিছু করি, কথা বলি, মেলামেশা করছি, সমস্ত কিছু হচ্ছে রিয়াকশন আমাদের। সেইভাবে হিলিং এর উপর কেন বলা হচ্ছে? কারণ আমাদের ফিজিক্যাল কন্ডিশন এটাও হচ্ছে আমাদের একটা ইমোশনাল ফ্যাক্টর। কেননা ফিজিক্যাল বিষয়ে আমরা যা কিছু জেনেছি, শুনেছি, এক্সপিরিয়েন্স করেছি, এভরিথিং ইজ আওয়ার প্রি প্ল্যান অর প্রি ইমাজিনারি ফ্যাক্ট। এবার তাহলে আজকে আমরা যেটা বলতে যাচ্ছি যে ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন ফর হিলিং, এই ইমোশনটাকে আমাদের কেন দেখতে হবে, ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশনটা কেন করতে হবে, এই জায়গাটা আমাদের দেখার ব্যাপার। তো ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন কেন করতে হবে আজকের ক্লাসের একটা বিশেষ দিক বলছি। যাদের হেলথ প্রবলেম আছে তাদের জন্য তো অবশ্যই এটা কম্পালসারি, বাট যাদের হেলথ প্রবলেম এখনো সেরকম ভাবে নেই তাদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যাদের হেলথ প্রবলেম নেই, আগামী দিনে হেলথ প্রবলেম সম্পর্কে ধারণা কি আছে, কনসেপ্টটা কি আছে এই জায়গায়। কারণ আমাদের লাইফে আমাদের কতগুলো ফ্যাক্টর ডিপেন্ড করে। একটা হচ্ছে আমরা জানি যে কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড, ঠিক আছে। তো এই দুটো ফ্যাক্টরের উপর, তো এই দুটোর উপর থেকে আমি আলোচনাটা শুরু করব, তারপরে আমাদের ভিজুয়ালাইজেশন প্রসেসে আমরা এন্টার করব। তাহলে মোটামুটি যারা এসেছে এখন আমরা আমাদের মেন কোর্সে আমরা স্টার্ট করতে পারি। ওকে, সো once again thank you very much for being with us, and I really acknowledge all of you যে আপনারা এত সুন্দর আপনারা সময় দিয়ে এই প্রোগ্রামটা শুনছেন। অবশ্যই প্রোগ্রামটা আপনাদের জন্য জরুরি, কিন্তু এটা তো সবার জন্যই জরুরি। কিন্তু কিছু মানুষ তারা সময় বের করতে পারে, অনেকের ইচ্ছা থাকলেও সময়টা থাকে না। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি খুব সুন্দর একটা জায়গা, সেটা হচ্ছে যে আমাদের হেলথ সেক্টরে সব থেকে ইম্পর্টেন্ট দিক। একটু আমি স্লাইডটাকে শেয়ার করে নিচ্ছি।
হ্যাঁ, মোটামুটি সবাই পিকচারটা দেখতে পাচ্ছেন? ঠিক আছে, এবার আমরা আমাদের আসল আলোচনায় চলে আসি, যেটার উপর আজকে আমাদের সেশনটা। এখানে দুটো ফ্যাক্ট আমাদের কাছে একটু ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? তো যেটা হচ্ছে ইমোশন ফোকাস থেরাপি, ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন ফর হিলিং। অ্যাকচুয়ালি আমরা আমাদের বডিতে কিছু একটা প্রবলেম আসে, ঠিক আছে? সেই প্রবলেমটাকে আমরা যখন ফেস করি, তখন ফেস করার সময় আমাদের একটা কাজ হয়। একটা হচ্ছে প্রবলেমটা কি, ধরুন কেউ কোথাও ব্যথা পেয়েছে, শরীরে ব্যথা পেয়েছে, তার মানে সেখানে সে কতটা ইনজুর্ড হবে, ইমোশনালি কতটা সে অ্যাটাচ হবে সেটার সঙ্গে। আর কেউ দেখা গেল যে ব্যথাটা ভেতর থেকে কদিন ধরে মনে হচ্ছে কি জন্য যেন ব্যথাটা হয়েছে, বডির ভেতর ধরুন পেটে বা বুকে কোথাও একটা ব্যথা শুরু হলো। সেই ব্যথাটা আপনি কোথাও চোট খেয়েছেন, আপনার মনে আছে চোট লেগেছে, সেখান থেকে হয়েছে। সেটা বুকের দিকে হতে পারে বা পেটে যে কোনোখানে হতে পারে, পিঠে হতে পারে। এবার যদি সেই ব্যথাটা যদি কোথাও চোট লাগার থেকে না হয়, অটোমেটিক যদি ব্যথাটা হয়, ব্যথাটা একটু ভালো রকম, যেটা খুব কষ্ট হয়, সহ্য করা যায় না, তাহলে যদি সেটা চোট লাগার থেকে হয়, তাহলে আমরা কি করি? আমরা আগে ফাইন্ড আউট করার চেষ্টা করি যে চোটটা যে লেগেছে, যে আঘাতটা লেগেছে, ওটা আমরা দরকার হলে এক্সরে করে দেখবো, ডক্টর কনসাল্ট করে দেখবো। দেখে যদি জানতে পারি না তেমন কিছু হয়নি, এটা একটা মামুলি একটা মানে চোট লেগেছে, 2-4 দিনে ঠিক হয়ে যাবে, যখন এই ডক্টরের কাছে এই ইনফরমেশনটা, কনফার্মেশনটা পাবো, তখন আমরা সেই ডক্টরের কাছ থেকে ফিরবো। যখন বাড়িতে ফেরার অ্যাটিটিউডটা কি থাকবে? আর ইউ অল গেটিং? ডেফিনেটলি একটু আরামে ফিরবেন, ঠিক আছে, একটু রেস্ট করবো, কয়েকদিন ঠিক হয়ে যাবে, ওকে ঠিক আছে, কোনো ব্যাপার না, মানে একটা মোটামুটি একটা ফুর্তির মতো একটা ব্যাপার থাকবে, তাই তো? কিন্তু যদি ব্যথাটা বেশ কদিন ধরে চলছে এবং মনে হচ্ছে একটা বড় কিছু হতে পারে, এবং ডক্টরের কাছে যাওয়া হলো, ডক্টর দেখে একই কথা বললো, না না এটা সামান্য একটু গ্যাসের থেকে ব্যথাটা হয়েছে, ও ঠিক আছে, একটু মেডিসিন দিয়ে দিচ্ছি, কয়েকদিন খাবার দাবার একটু কন্ট্রোল করবেন, তাহলে পরে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলেও আমরা কিভাবে সেই ডক্টরের কাছ থেকে ফিরবো? থার্ড অপশন, ডক্টরের কাছে যাওয়া হলো, দেখলো, ডক্টর বললো এটা ব্যথাটা অন্যরকম, একটু টেস্ট করা হলো, দেখা হলো, সেখানে বললো হার্টে একটা প্রবলেম হয়েছে, মানে আপনার কিন্তু হার্ট অ্যাটাকেরও সম্ভাবনা আছে, বা এটা একটু আপনাকে অবজারভেশনে থাকতে হবে। দেখা যাবে ব্যথাটা একটু কম আছে, কিন্তু আপনাকে যখন এই ইনফরমেশনটা দেবে, তারপরে যখন বাড়ি ফিরবেন, সেই ফেরার অ্যাটিটিউডটা কি থাকবে? একটা লাইফে যে সবকিছু হারিয়ে গেল, আমার হার্টের প্রবলেম ধরে গেল, সেটা একরকম। আবার যদি কোথাও বলা হয় না এখানে ভেতরে একটা টিউমার ফর্ম করেছে, কিন্তু সেটা মারাত্মক আকার নিয়ে নিয়েছে, এটা ক্যান্সারের স্টেজে পৌঁছে গেছে, মেবি ক্যান্সার হতে পারে, টেস্ট করে দেখতে হবে, তখন ফেরার পথে সে অ্যাটিটিউডটা কি থাকবে? আর ইউ অল গেটিং? রিলেট করতে পারছেন সবাই? এখানে সবকিছু, ব্যথাটা আপনার কতটা আপনাকে মানে ডাউন করছে, সেটা কিসের উপর নির্ভর করছে, জায়গাটা বুঝতে পারছেন সবাই? তো এখানে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় আমাদের বোঝার, যে আমাদের শুধু বডির কোনো সিমটম, ব্যথা হচ্ছে সেটা একটা সিমটম, সিমটমটা হচ্ছে বায়োলজিক্যাল, ওকে? তো আমাদের লাইফে আমাদের 3টা পার্ট থাকে, আগের দিনও বলেছি। একটা হচ্ছে বায়োলজি, একটা নিউরোলজি। বায়োলজি হচ্ছে বডিতে যা কিছু ঘটছে, সেগুলো একটা বডির কেমিক্যাল রিঅ্যাকশনের দ্বারা হচ্ছে, আর এগুলোকে এক্সপেরিয়েন্স করার, যে কন্ট্রোল করছে, যেটা যে বায়োলজিটাকে কন্ট্রোল করছে। ধরুন আমাদের ঘরে লাইট জ্বলছে, লাইটটা যে জ্বলছে, লাইটের পাওয়ার কতটা, কি হচ্ছে, ঠিকঠাক জ্বলবে কিনা, আমাদের সুইচ বোর্ড আর তার রয়েছে, সেগুলোর উপর নির্ভর করে। তো এরকম ভাবে আমাদের যে সিমটম হয়েছে, সিমটম একটা লাইটের মতো, সেটা হচ্ছে আমরা কোন কানেকশনে আছে সেটা দেখতে হবে। তো যার ফলে আমাদের সেই জায়গাটা, যে আমরা যখন কোনো প্রবলেম ফেস করছি, তখন আমরা বোঝার চেষ্টা করছি ফার্স্ট। যে মুহূর্তে জানলাম যে ব্যথাটা যে হচ্ছে পেটে, সেই ব্যথাটা মারাত্মক কিছু নয়, সাধারণ একটা রোগ, তখন কি হবে? আমরা ইজিলি ফিরবো। কেন? সেটা হচ্ছে ডক্টরের কাছে জানতে পারলাম যখন, তার মানে জানার ফ্যাক্টর।
মানে সাইকোলজিক্যাল ফ্যাক্টর। আর ইউ অল গেটিং? মানে একদম খুব পরিষ্কারভাবে আমি কথাটা বলছি, আমি সাইন্টিফিক্যালি যাচ্ছি না। যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর কি, ডক্টর বলে দিল না আপনার কোনো মারাত্মক রোগ হয়নি, এটা ওই যে ব্যথাটা যে পেয়েছিলেন সেটা একটু আছে, এটা কয়েকদিনের মধ্যে ঘাটা ভরে যাবে, অসুবিধা নেই, আপনি ঠিক হয়ে যাবেন। তো সঙ্গে সঙ্গে আমরা যে ফিরবো, আমাদের কি হবে, ওই যেটা শুনলাম সেটা আমাদের মাইন্ড থেকে আমাদের যে সেন্সরি অর্গান যা রয়েছে বা যেগুলোর দ্বারা আমাদের মানে মেসেজগুলোকে ট্রান্সফার করে, কনভার্ট করে, ঠিক আছে, টোটাল বডির আমরা যে চিন্তা ভাবনা করি, বডির সঙ্গে যে ম্যাচিং, যেটাকে আমরা নার্ভাস সিস্টেম বলতে পারি, তো নিউরোলজি বলতে পারি। তো নিউরোলজিক্যাল ফ্যাক্টর, এবার নিউরোলজিক্যাল ফ্যাক্টরটা কাজ করছে কি, যখন আমার ব্যথাটা যখন লাগলো, যখন আমি ডক্টরের কাছে যাচ্ছি, তখন কিন্তু আমরা নিউরোলজি কি করছে, স্টপ হয়ে আছে, কোনো দিকে কোনো রিয়াকশন দিচ্ছে না, শুধু যতটুকু পেইন ফিল হচ্ছে সেই পেইনটাকে রিয়েলাইজ করছে। তার সঙ্গে একটা কনফিউশন, নিউরোলজি ওয়েট করে আছে সাইকোলজি কি ইনফরমেশন দিচ্ছে। সাইকোলজি বলছে এটা লেগে গেছে, আমিও বুঝতে পারছি না ব্যাপারটা কি, আমার কি হয়েছে ব্যাপারটা আমিও বুঝতে পারছি না। তো যার ফলে সিমটমটা যতটুকু থাকবে, সিমটমের মধ্যে যতটুকু থাকবে সেটা আমাদের বডিতে ইম্প্যাক্টটা কাজ করবে। মানে ব্যথাটা যে হচ্ছে, ব্যথাটা শুধু সিমটমের উপর যতটুকু হবে সেটা। এবার সেই জায়গায় যদি আমরা যখন জানতে পারবো যে ক্যান্সার হয়ে গেছে, জানলাম ক্যান্সার হয়েছে, সঙ্গে সঙ্গে মেসেজ চলে গেল কোথায়, ব্রেনে। এবার নিউরোলজি কি করবে, ক্যান্সার হয়ে গেছে বলে সে মেসেজটা ফরওয়ার্ড করবে চারদিকে। ব্যথা হচ্ছে পেটে, কিন্তু মেসেজটা ফরওয়ার্ড করবে চারদিকে। আমাদের বডিতে টোটাল যত আমাদের নার্ভাস সিস্টেম রয়েছে, যত আমাদের সেন্সরি অর্গান রয়েছে বডির, সমস্ত জায়গায় সেটা ডিস্ট্রিবিউট হবে। যার ফলে যখন ক্যান্সারটা হলো, সাইকোলজির থেকে আমরা পুরো ক্যান্সারের অতীতের যা ধারণা আছে সেই ধারণাগুলো ফটাফট আমাদের সাবকনসিয়াস মাইন্ড। এবার দেখুন মজার ব্যাপার, একটা বললাম সাইকোলজি, একটা বললাম নিউরোলজি। এখানে যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ড বা যারা এগুলো একটু স্টাডি করেন তারা বুঝতে পারছেন, তবুও একটু আলোচনাটা করছি জেনারেল লেভেল থেকে, ঠিক আছে, অনেকের কাছে রিপিট হতে পারে। তো বলা হয় আমাদের মাইন্ডে আমরা যা কিছু ছোটবেলা থেকে দেখছি, শুনছি, কথা বলছি, কমিউনিকেট করছি, সমস্ত কিছু হচ্ছে আমাদের কি, যা শিখেছি, দেখেছি, বুঝেছি, সমস্ত কিছু আমাদের সাবকনসিয়াস মাইন্ডে স্টোর রয়েছে। কোথায় স্টোর থাকে, সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে আমাদের স্টোর হাউস, আর সেখানে স্টোর কিপারকে কনসিয়াস মাইন্ড। যার ফলে দেখবেন একটা ছোট বাচ্চা যখন বড় হচ্ছে, আমরা বাংলা স্কুলে পড়াই বা না পড়াই, বাংলা কথা শেখানো নিয়ে কখনো ভাবতে হয় না, সবাই এক্সপার্ট। একদম রাগ উঠলে যা বলতে হয় সেটাও বলতে পারে, দুঃখে যেমন কান্না করতে হয় সেটাও করতে পারে, সবকিছু করতে পারে। কেন? তাকে প্রপারলি কেউ বসে শেখায়নি যে বাংলা কথাটা এভাবে, সে দেখে পরিবেশ থেকে অবজার্ভ করেছে। জাস্ট লাইক দ্যাট, এই রোগগুলো সম্পর্কে, যে রোগ সম্পর্কে আপনাদের ছোটবেলার থেকে আমরা জেনে আসছি, ডায়াবেটিস মানে কি, ডায়াবেটিস সম্পর্কে ধারণা হয়েছে। এখন মেডিকেল সায়েন্স উন্নত হয়েছে, কিন্তু ডায়াবেটিক পেশেন্টরা সুস্থ লাইফ লিড করতে পারছে না। কেন? ডিউ টু এক্সপিরিয়েন্স, ব্যাড এক্সপিরিয়েন্স। আজকে ক্যান্সার পেশেন্ট আমরা জানি, অনেক সেলিব্রিটি বা বড় বড় যারা মানুষের ক্যান্সার হচ্ছে তারা গিয়ে সুস্থ হয়ে ফিরে আসছে, নর্মাল লাইফ লিড করছে, প্রচুর এক্সপিরিয়েন্স আছে। দেখা যায় সেক্ষেত্রে তারা কি, আমরা বলি ওদের তো অনেক টাকা পয়সা আছে, অনেক বড় লোক, অথচ আমাদের সোসাইটিতে প্রচুর বড় বড় বিজনেসম্যান আছে যাদের বাড়িতেও ক্যান্সার হচ্ছে, প্রচুর টাকা পয়সা আছে, প্রচুর টাকা খরচা করে, কিন্তু তারা সুস্থ হয়ে ফেরে না পুরোপুরি। কেন? কারণ তাদের সাইকোলজির গেমটা তাদের শেখা নেই। বাট যারা সেলিব্রিটি রয়েছে, বড় ইন্ডিয়ান টিমে ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, যত কিছু খেলাধুলা, তাদের কাছে এই সাইকোলজির গেমটা জানা আছে। ইভেন আজকে ল্যান্ডমার্ক এডুকেশনে আমি যখন 2008 সালে পার্টিসিপেট করি, তখন সেখানে দেখা গেছে সেখানে বেশিরভাগ পার্টিসিপেন্ট হচ্ছে যারা লাইফে একটা লেভেলে সাকসেসফুল তারা। ইভেন তার পরবর্তী সময় জানতে পারছি যে অনেক বড় বড় সেলিব্রিটি, ক্রিকেটার, ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তারাও ল্যান্ডমার্ক এডুকেশন করা, তারা জানে ল্যান্ডমার্ক এডুকেশনের গুরুত্ব কতটা। তো এটা কি সাইকোলজিক্যাল বেস। ইভেন আমি যখন আগের দিনও বলেছি যে আমি হায়দ্রাবাদে যখন আমি 2013 সালে হিপনোটিজমের সার্টিফিকেট কোর্স করতে গেছি, খুব আমার ইচ্ছা ছিল এটা কোর্সটা করার।
তো যে আমাদের কোচ যিনি ছিলেন তার ইতিহাস জানতে পারলাম। উনি প্রচুর প্লেয়ারদের, যেমন মহেন্দ্র সিং ধোনির কোচ হিসাবেও তিনি অনেকদিন ছিলেন, তারপরে এরকম অনেক প্লেয়ারদের কোচ হিসাবে উনি তাদের সঙ্গে খেলার ওখানে চলে যায়, তাদেরকে ওখানে গিয়ে হোটেলে গিয়ে মেন্টাল কোচিং দিচ্ছে, মাঠে নামার সময় মেন্টাল কোচিং দিচ্ছে, সেগুলো কাজে লাগছে। আমরা এই মেন্টাল ব্যাপারটাকে আমরা ভেবে নেই পাগল যারা হয় তাদের দরকার, বাট আমাদের সুস্থদের মেন্টাল মেকানিজমটাকে জানা খুব দরকার। তো যেটা কি বললাম, যে আমরা যা কিছু দেখি যা কিছু শুনি সেটা আমাদের দেখছি শুনছি, ওটা ছবিটা আমরা ক্যামেরা দিয়ে, যেমন কি ক্যামেরাতে আমরা সিনেমা শুটিং করছি, যা কিছু মানে ছবি ধরছি সবকিছু অটোমেটিক চলে আসে। এরকম আমরা ছোটবেলা থেকে বড় হতে গিয়ে যা দেখি যা শুনি সবকিছু এক্সপিরিয়েন্স করে নিই। তো রোগ সম্পর্কে, ডিজিজ সম্পর্কে আমাদের ধারণাগুলোকে সেইভাবে আমরা অ্যাবজর্ব করে নিই। যে মুহূর্তে আমরা কনফার্ম হয়ে যাই রোগটা মারাত্মক রোগ হয়েছে, তখন আমাদের সাফারিংটা মারাত্মক হয়। আর ইউ অল গেটিং? এবার এখানটায় বলছে ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন কি করে। এবার আমরা একটু চলে আসি, এই যে যা কিছু দেখছি শুনছি বুঝছি, তাহলে এগুলো থাকছে কোথায়, কি করে আছে মাথায়? তো এগুলো আমাদের হচ্ছে কনসাস মাইন্ড বলা হয়। আমাদের লাইফে শুধু ততটুকু সময় কাজ করে কোনো একটা জিনিস শেখা অবধি কাজ করে, তারপরে সাবকনসাস মাইন্ড কাজ করে। যেমন ধরুন, কনসাস মাইন্ড হচ্ছে আমরা ড্রাইভিং শিখতে গেলে পরে যে সময়টা দিচ্ছি সেটা কনসাস মাইন্ডে আমাদের পুরোটা শিখতে হচ্ছে। কেউ যদি নতুন ড্রাইভিং শেখে, সে ফোন আসলে ফোনটা ধরবে না, কারণ সে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বাট যে এক্সপার্ট তারা ফোন ধরতে পারে, কথা বলতে পারে, এদিক ওদিক তাকাচ্ছে, বোর্ড দেখছে, রাস্তা দেখছে, চলছে, কারণ সাবকনসাস মাইন্ড ততক্ষণ প্রিপেয়ার হয়ে যায় পুরো জায়গাটা গাড়ি চালানোর। তো আমাদের লাইফে 90% বললে কম বলা হয়, 98% আমাদের লাইফকে পুরো রিপ্রেজেন্ট করে আমাদের সাবকনসাস মাইন্ড, ইনক্লুডিং আওয়ার হ্যাপিনেস, আওয়ার এক্সাইটমেন্ট, আওয়ার স্যাডনেস। যে মানুষগুলো সবসময় খুব দুঃখী থাকে, খুব মানে রিজার্ভ থাকে, হ্যাঁ, তারা ভাবে যে লাইফে এই সব সমস্যাগুলো মিটলে পরে আমি একটু শান্তিতে জীবন কাটাতাম। সত্যি বলতে তাদের জীবনে কোনোদিন শান্তি আসে না, কারণ শান্তি ইটসেলফ একটা প্রজেক্ট। এটা কি হচ্ছে, সাইকোলজিক্যাল প্রজেক্ট। আপনাকে শান্তিটা শান্তির মতো করে নিতে হবে, সেটা নিউরোলজি ওটাকে এক্সপিরিয়েন্স করবে, নিউরোলজি পুরো বায়োলজিকে সাপ্লাই দেবে। তো শান্তিতে একটা মানুষ থাকলে সেই মানুষের চেহারা, ছবি, শারীরিক কন্ডিশন কি থাকবে সবকিছু ডিপেন্ড করবে। এবার যদি কেউ পেশেন্ট হয়, যার রোগ আছে, কেন এটা বলছি, যার রোগ আছে সে রোগের সঙ্গে শান্তিতে থাকার যদি টেকনোলজিটাকে অ্যাক্টিভ রাখতে পারে, তাহলে শান্তিতে যেহেতু আছে, রোগের জায়গাটাকেও সেই শান্তির দ্বারা ইমিউনিটি পাওয়ার বুস্ট আপ। আমি অনেকবার প্রোগ্রামে বলেছি যে 1 মিনিটের জন্য যদি আমরা নেগেটিভ থিঙ্কিং করি, তাহলে বা চিন্তা করি, দুশ্চিন্তা করি, 4 থেকে 5 ঘন্টা আমাদের ইমিউনিটি পাওয়ার আমাদের বডিকে ডাউন করতে থাকে এবং অসুস্থ যে অর্গানগুলো সেগুলোর উপর বেশি চাপ সৃষ্টি করে। যার ফলে দেখবেন কোনো ডায়াবেটিক পেশেন্ট যদি থাকে, বা নিউরো পেশেন্ট থাকে, বা হার্টের পেশেন্ট থাকে, ক্রনিক পেশেন্ট থাকলে তাদের বলা হয় মানসিক চাপ নিতে না। আর ইউ অল গেটিং? কেন? কারণ মানসিক চাপ যখন নেবে তখন ইমিউনিটি পাওয়ার ডাইরেক্টলি আরো খারাপের দিকে কাজ করবে। এবার যেখানে শরীরে প্রবলেম রয়েছে সেটা এমনিতেই দুর্বল, তার উপর বেশি অ্যাটাক হবে। তো যার ফলে এই একটা ফ্যাক্টর আমাদের লাইফে কাজ করে। ওকে, তো আমরা এবার চলে আসি যে এই যে ইনফরমেশন যা কিছু পেলাম, এগুলো এমন একটা বিষয়, এগুলো হচ্ছে আমরা আলমারিতে সাজিয়ে রাখার মতো। তো যদি লাইফটাকে বেটার করতে হয়, অসুস্থ থাকুন বা সুস্থ থাকুন, আই ডোন্ট কেয়ার, আর আমি কাউকে আলাদাভাবে বলছি না, অসুস্থ আছেন, এবার ধরা যাক আমাদের লাইফে যে অসুস্থতা আছে সেগুলো কিভাবে কাজ করে। যে রোগটা আছে সেই রোগটা কোথায় থাকে, জেনারেট করে হচ্ছে আমাদের বায়োলজিক্যাল, মানে আমাদের শরীরের কোনো একটা অর্গানে, কোনো টিস্যুতে হতে পারে, কোনো অর্গানে হতে পারে, সেখানে পার্টিকুলার জায়গায় রোগটা হচ্ছে। কিন্তু রোগটা ছবিটা কোথায় স্টোর থাকছে, ছবিটা কোথায় স্টোর থাকছে, ছবিটা থাকছে হচ্ছে আমাদের সাবকনসাস মাইন্ডে। যখনই জানলো ক্যান্সার হয়েছে, সঙ্গে সঙ্গে সাবকনসাস মাইন্ডে ক্যান্সার সম্পর্কে ধারণা কি আছে, ফটাফট পুরো বিশ্বের সমস্ত খবর, টিভি নিউজে দেখা গেছে কতজন মারা গেছে,
কতজন এই হয়েছে ওই হয়েছে, আমার আশেপাশে কি ঘটেছে, কে কি বলেছিল। কারণ আমাদের লাইফে ছোটবেলার থেকে আমরা যা কিছু শুনি, যা কিছু দেখি, যা কিছু বুঝি, এভরিথিং 100% আমাদের সাবকনসিয়াস মাইন্ডে স্টোর থাকে। আমরা অনেকে বলি না যে আমি না মনে রাখতে পারি না কিছু। যে মানুষগুলো বলে আমি মনে রাখতে পারি না কিছু, তার মনেও সমস্ত কিছু স্টোর থাকে, সময় সময় আবার ঠিক সব বলে দিচ্ছে। আর ইউ অল গেটিং? তো এই যে ব্যাপারটা, এবার সাবকনসিয়াস মাইন্ডের রোলটা কি এটা একটু জানতে হবে আমাদের এই ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশনে আসতে হবে। বলছে the subconscious mind stores all of your previous life experience. সেখানে আপনি আপনার কতজন মানুষ অসুস্থ হয়েছিল তাদের কাছে গিয়ে ফোন করে বারবার জিজ্ঞেস করেছেন, তারপরে কেউ মারা গেছে, মারা যাওয়ার আগে তার যত ঘটনা আপনি জানেন সবগুলো আপনার সেই রোগের সঙ্গে রিলেটেড আপনার মাথায় আছে। ক্যান্সারের কতগুলো কেস জানা আছে, ওগুলো সব আপনার মাইন্ডে আছে। আপনি ভুলে গেলে পরেও আপনার ক্যান্সার রিলেটেড যখনই কিছু হবে আপনি জানতে পারবেন। সাবকনসিয়াস মাইন্ড অটোমেটিক্যালি ম্যাচিং ভাইব্রেশনের যত তথ্য ভান্ডার আছে সমস্ত কিছুর দ্বারা আপনার নার্ভাস সিস্টেমকে, আপনার নিউরোলজিকে সমস্ত তথ্য প্রদান করে দেবে। যার ফলে বলা হয় যে নেগেটিভ জিনিস, যেমন ধরুন আমরা আজকে দেশের সম্পর্কে বা যে কোনো কিছু জানতে গিয়ে আমরা রেগুলার নিউজ চ্যানেল দেখি, নিউজ পেপার রেগুলার পড়ি। আমি 2008 সালে যখন আমি ল্যান্ডমার্কে ট্রেনিং করতে যাই, এই ফান্ডাটা জানার পরে প্রথম যেটা স্টপ করলাম, আমি জিজ্ঞাসা করলাম নিউজ পেপার পড়া, বলছে অলওয়েজ নেগেটিভ। নিউজ চ্যানেল, নিউজ পেপার, বিকজ অল নিউজ আর ব্রেকিং নিউজ। মানে একটা মানুষ যদি দুনিয়ার সম্পর্কে খারাপটা জানতে চায় তাহলে নিউজ পেপার আর নিউজ চ্যানেল, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অবশ্যই জানা ভালো, কিন্তু আমরা যেভাবে একদম বই পড়ার মতো করে, গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি পড়ার মতো করে নিউজ পেপার আমরা পড়তে শুরু করি, সেটা কিন্তু আলটিমেটলি এভরিডে ওখান থেকে আমরা যা যা খারাপ কিছু দেখছি, শুনছি, এক্সপিরিয়েন্স করছি, সেগুলো কিন্তু আমাদের পুরো সাবকনসিয়াস মাইন্ডে বসে যায়। যার ফলে এটা একটা সময় যখন স্টাডি করতে গেছি, আমি অনেক বই স্টাডি করছি সাইকোলজি নিয়ে, তখন দেখছি যে টপ সাকসেসফুল লোকেদের ইতিহাসে দেখা যায় তারা মাইন্ডকে কখনো নর্মাল ছেড়ে রাখে না। যেমন ধরুন বলা যাক, যেটা আমি মোটামুটি জানি, আরো প্রচুর রেকর্ড আছে, আমাদের এপিজে আব্দুল কালাম জি দেখা যায় তার বই পড়ার, রেগুলার পড়ার একটা তার টাইম ছিল। তার সমস্ত সাকসেস পাওয়ার পরেও সে কিন্তু পড়াটাকে ছাড়েনি। কেন? ফ্রি সময় হলে পড়াশোনা। বিল গেটস, যার এত বড় নাম, আমরা সবাই নামটা জানি, তার হচ্ছে মানে পার ডে 5-6 ঘন্টা পড়াশোনাই করতে থাকে, কারণ তার ফ্রি টাইম আছে, কিছু না কিছু পড়তে থাকে। কেন পড়তে থাকে? নতুন ইনফরমেশন যখন নিতে থাকবে তখন মাইন্ডটা ওখানে থাকবে। এবার সেই ইনফরমেশনটা যদি আমরা নিউজ চ্যানেলে দেখি, তাহলে দেশের কি হলো, কোন পার্টি কি করলো, কটা ধর্ষণ কেস হলো, তারপরে কত জায়গায় বোমা বাড়ি হলো, কত জায়গায় মারপিট হলো, কত খারাপ কিছু হলো, সেই খারাপ খারাপ এক্সপিরিয়েন্স গুলো হলো। এবার আমরা রাস্তায় চলতে গিয়ে রাস্তার আবর্জনা তুলে এনে যদি আমাদের ঘরের আলমারিতে সুন্দর সাজিয়ে রাখতে শুরু করি, what will happen after a long time? Are you all getting? কি হতে পারে? রেগুলার অল্প অল্প করে আবর্জনা তুলে আনবো। রাস্তাঘাটে অনেক কাপড় চোপড় পড়ে থাকে, তো আমরা চলতে গিয়ে দেখতে পাই কিনা, একটু কাপড়ের টুকরো আছে, এখানে আছে, ওখানে আছে, পড়ে থাকে। ওগুলো যদি তুলে এনে এনে বাড়িতে আলমারি ভর্তি করি, তারপরে একটা গোডাউন বানিয়ে নিলাম, সেটা ভর্তি করি, তারপরে যদি একটা বড় মানে ওয়্যার হাউসের মতো বড় ফ্যাক্টরি বানিয়ে নিলাম, তাতে নোংরাগুলো ভর্তি করি, হ্যাঁ সেটা বিক্রি করলে তো টাকা হবে, কিন্তু আমাদের মাথার ভেতর যে নোংরাগুলো ঢোকাচ্ছি সেগুলো তো বিক্রি করে পয়সা পাই না। ওগুলো তো মানে কাগজপত্র, কাপড় টাপড়, আবর্জনাগুলো তো বিক্রি হয়, বাট মাথার আবর্জনা বিক্রি হয় না। এটা একটা বহুত বড় জিনিস। কেন বলছে? বলছে দ্য সাবকনসিয়াস মাইন্ড স্টোরস অল অফ ইউর প্রিভিয়াস লাইফ এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স যে কোনো কিছু হতে পারে, আপনি কিছু দেখছেন, শুনছেন, কথা বলছেন। ইউর বিলিভস, আপনি যা বিশ্বাস করেছেন যেটা নিয়ে। আচ্ছা, ক্যান্সারের একটা বড় প্রয়োজন, ক্যান্সার পেশেন্টের সাইকোলজিক্যাল কাউন্সিলিং দরকার। ডায়াবেটিক পেশেন্ট, আজকের দিনে চিকিৎসা এত সুন্দর হয়েছে, আমরা দোষ দিচ্ছি ডক্টরের, কিন্তু আমাদের পরিবারের লোকেরা যাদের রোগ ব্যাধি হচ্ছে, তাদের পরিবারের লোকেরা তারা মনে করে সাইকোলজি আমার পেশেন্টটার দরকার। পেশেন্টের নয়, পেশেন্টের তো কিছুটা দরকার, বাট বাড়ির বাকি লোকেদের সাইকোলজির উপর নির্ভর করে তার পরিবেশটা কি থাকে।
আপনার বাড়িতে 4-5 জন যদি লোক থাকে যে সবসময় ইরিটেট থাকে, আপসেট থাকে, আপনাদের গার্জিয়ান যারা আছে সবসময় রিজার্ভে থাকে, কথায় কথায় রাগ করে, তাহলে আপনি যতই পজিটিভ থাকতে চান না কেন আপনার মধ্যেও সেটা অটোমেটিক্যালি স্টোর হয়ে যাবে এবং আপনার মধ্যে সেই জিনিসটা শো হবে। যার ফলে টপ সাকসেসফুল পিপল তারা আননেসেসারি নিউজ তারা দেখে না সেটা না, আননেসেসারি নিউজে ফোকাস দেবে না, তারা লোকজনের সঙ্গে আননেসেসারি নেগেটিভ কথা বলবে না, তারা চাইবে কারোর সঙ্গে কথা বললে তারা প্রোডাক্টিভ কথা বলবে। লাইক এ ডক্টর, একজন ডক্টরের কাছে গেলেন, তার কাছে গিয়ে বসলেন আর পেশেন্ট নেই, একটু বসে গল্প করি, আমরা কখনো এরকম পেয়েছি? তার কথা হয়ে গেল, আপনি চলে যান। দে আর প্র্যাকটিক্যাল। তো আমাদের কাজ হচ্ছে আমরা যদি রিজনেবল টক করা শুরু করি, ফ্রি টাইমে আমরা যদি শুধু গুড থট কালেক্ট করা শুরু করি, সেগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড স্টোর করবে। একটু বোরিং হচ্ছে কথাটা, কিন্তু এটা না বললে আমাদের ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশনে পৌঁছানো যাবে না। তাই বলছে কথাটা কি, একবারে বলে দিচ্ছি, সাবকনসিয়াস মাইন্ড স্টোরস অল অফ ইউর প্রিভিয়াস লাইফ এক্সপিরিয়েন্স। প্রিভিয়াস মতলব একদম জন্মের পরের থেকে যে এক্সপিরিয়েন্স করেছেন। অনেকে বলে না ছোটবেলায় তো 2 বছর মায়ের পেটে থাকতে মায়ের কান দিয়ে যেসব কথাগুলো শোনে, মায়ের চোখ দিয়ে যেসব জিনিস এক্সপিরিয়েন্স করে, সেগুলো বাচ্চারা অ্যাটিটিউড, তারা জন্মের সঙ্গে সঙ্গে সেই অ্যাটিটিউড গুলো কিন্তু ডেভেলপ করতে থাকে, যেটা আমরা ভগবত গীতাতেও এর কিছুটা আভাস পেয়েছি। তো ইওর মেমোরি মানে সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে আপনার মেমোরি হাউস। আপনি যা কিছু দেখেছেন শুনেছেন আপনি মনে করতে পারবেন না, কিন্তু আপনার মাইন্ডে অটোমেটিক মনে হবে এবং আপনার বায়োলজিক্যাল লেভেলে অটোমেটিক কাজ হবে, আপনার সাইকোলজিক্যাল লেভেলে অটোমেটিক কাজ হবে। ইওর স্কিলস, আপনি যা কিছু তৈরি করেছেন, ভালো খারাপ, সাকসেস ফেইলিউরের যত স্কিল আছে সেটাও স্টোর থাকবে, সাকসেসের স্কিলগুলো স্টোর থাকবে। ডেফিনেটলি সাকসেসের গুলো কাল্টিভেশন করতে হবে আর ফেইলিউরের গুলো অটোমেটিক চলতে থাকবে। অল সিচুয়েশনস ইউ হ্যাভ বিন থ্রু অ্যান্ড অল ইমেজেস ইউ হ্যাভ এভার সিন। আপনি যত ইমেজেস আপনি এক্সপিরিয়েন্স করেছেন সেই সব। বলছে না সাবকনসিয়াস মাইন্ড ইওর অটোপাইলটের মতো। এবার পাইলট কি যা কিছু শিখেছে, যেভাবে প্লেন চালানো শিখেছে সেভাবেই চালাবে, রাইট? এবার যদি হঠাৎ যে প্লেন চালানো জানে না তাকে ওখানে বসিয়ে দেওয়া যায়, তাহলে কি হবে? প্লেন চলবে না, গ্যারান্টি আছে, অনেকটাই কম গ্যারান্টি, বাট যদি চলে তাহলে অ্যাক্সিডেন্টের গ্যারান্টি আছে। তো সেইভাবে আমরা আমাদের যে সাইকোলজিক্যাল লেভেলটা, সেটাকে যদি আমরা প্রপার ওয়েতে আমাদের তথ্য সরবরাহ না করি, এই মাত্র যে কথাগুলো বললাম, যে টপ সাকসেসফুল লোকেরা ফ্রি টাইমে কি করে, হয় বই পড়বে, নাহলে এমন কিছু জিনিসের উপর তারা মাথা খাটাবে যে অনেক ভালো ভালো তারা ইনফরমেশন নেবে। আমার ছোটবেলায় মনে আছে, আমার একজন গুরুই বলা চলে, ছোটবেলার গুরু, যার কাছে ভগবত গীতা এক্সপিরিয়েন্স করেছি, শিখিনি, এক্সপিরিয়েন্স করেছি। উনি আর্মিতে কর্নেল ছিল, রিটায়ারমেন্টের পরে তারা সকাল হতেই বাড়িতে ঝাঁটা নিয়ে ঝাড় দিচ্ছে, এদিক ওদিক, একদম মানে অনেক দূর অব্দি ঝাড় দিচ্ছে, গোছাচ্ছে সবকিছু, মানে সারাদিন কাজে থাকবে সে। আমি জিজ্ঞাসা করলাম, কাকু এত কাজ করেন কেন? ওনার তো টাকাও আছে, উনি লেবার দিয়ে সব করাতে পারে, কিন্তু কাজগুলো। আচ্ছা, আমরা প্রথমে ভাবতাম যে এটা বোধহয় মানে ওদের কাজ করার হ্যাবিট জন্য করে। তারপরে উনি বললো আমি যদি কাজ না করি তাহলে বসে থাকবো মানে গল্প করব, ওর খবর নেবো, আবল তাবল গল্প করব, আবল তাবল গল্প করলে আমার মাথায় আবল তাবল জিনিসগুলোই ঢুকবে। এবং আমি সেই ভদ্রলোককে আমি পেয়েছিলাম, মানে রিয়েলি ওনার মৃত্যুর সময় আমি ছিলাম না, উনি প্রায় 80 বছরের কাছাকাছি বয়স, এক্স্যাক্টলি আমি জানি না, কিন্তু উনি মারা যাওয়ার আগে অবধি, 5-6 মাস আগে অবধি কমপ্লিট সুস্থ লাইফ লিড করেছে, একদম রুটিন লাইফ লিড করেছে। কেননা সমস্ত কিছুর মধ্যে একটা পজিটিভিটি। তো এর জন্য বলা হয় সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে অটো পাইলট। আপনি এমন কিছু দেখুন, এমন কিছু শুনুন, এমন কিছু এক্সপিরিয়েন্স করুন, যারা এক্সপিরিয়েন্সে থাকবে। যদি এক্সপিরিয়েন্সে কিছু ভালো ভালো জিনিসের এক্সপিরিয়েন্স থাকে, আজকে যেমন একাডেমিটা আমি তৈরি করেছিলাম, আমরা কয়েকজন মিলে প্ল্যান করেছি একাডেমি একটা কালচার ডেভেলপ করব।
এখানে বাচ্চারাও করতে পারবে যেসব পরিবার অ্যাটাচ হবে। তো যারা আমাদের সঙ্গে রেগুলার অ্যাটাচ আছে তারা বেনিফিট জানেন। এবং প্রচুর বাচ্চাদের ক্ষেত্রে আজকে প্রীতিলিকে যে দেখতে পাচ্ছেন, একাডেমি দিয়েই তাকে ডেভেলপ করা, একাডেমির কালচারের মধ্যে আপনাদের সঙ্গে দেখছে, কমিউনিকেট করছে, আপনাদের সম্পর্কে জানছে, ওটা এর এক্সপিরিয়েন্স, সাবকনসিয়াস মাইন্ডে ওর স্টোরেজ। সো এটা বিষয়টা খুব বলছে, দ্যাট ইজ অ্যামাজিং অ্যাবাউট সাবকনসিয়াস মাইন্ড ইজ দ্য ফ্যাক্ট দ্যাট ইট ইজ অলওয়েজ ওয়ার্কিং, সবসময় ওয়ার্ক করে, নেভার স্টপ ফাংশনিং, কখনো ফাংশন স্টপ করে না। দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ ড্রিমস অ্যাট নাইট, এই কারণে আপনি রাতে স্বপ্ন দেখেন। এবার চলে আসি আমরা ভিজুয়ালাইজেশন প্রসেস। যখনই আমাদের মাথায় কোনো হেলথ ওয়াইজ আমরা চলে আসি, এটা সব ক্ষেত্রে কাজ করে, স্টুডেন্টদের ক্ষেত্রে কাজ করবে, যারা প্রফেশনাল রয়েছেন কাজ করবে। অনেকে যেমন বলেন না, আমার প্রচন্ড চাপ, আর চাপ নিতে পারছি না, পিঠে ব্যথা হচ্ছে, এই হচ্ছে, ওটা কিন্তু আপনি যে কাজগুলো করছেন সেটা অবশ্যই কিছুটা চাপ আছে, বাট আপনি যে সাফার করছেন এটা কিন্তু আপনার হচ্ছে ইনফরমেশন আর ইমাজিনেশন। একটা ভিজুয়ালাইজেশন তৈরি হচ্ছে আমি বিজি, ওই বিজি যখন আপনার হয়ে যাচ্ছে, আপনার নার্ভাস সিস্টেম বলছে আমি বিজি, নার্ভাস সিস্টেম তখন কোনো ফাংশনকে প্রপার হতে দেবে না। দেখবেন আপনার ঘুম ঠিকঠাক হবে না, আপনার খাবার খেলে ডাইজেশন ঠিকঠাক হবে না, এই প্রবলেমগুলো আসবে। বাট আমার মনে হয় কেউ যদি 24 ঘন্টায় 22 ঘন্টাও কাজ করে, সে শুধু একটা জিনিস এন্ড অফ দ্য ডেতে সে যদি এক্সপিরিয়েন্স করে, ওহ আজকে এতগুলো কাজ করতে পারলাম, থ্যাঙ্কস গড, জাস্ট এই কাজটা যদি করতে পারেন, থ্যাঙ্কস গড আমি এতগুলো কাজ করে ফেলতে পারলাম, সো গ্রেট, নিজের পিঠ চাপড়ানোর মতো কাজই যারা অনেক বেশি কাজ করতে পারে। ইভেন আমার লাইফে, স্টার্টিং লাইফে যখন আমি কলকাতায় প্রথম ট্রেনিং করতে আসি, তখন আমি প্রথম ইনকামের জন্য 12 ঘন্টা দিনে কাজ করতাম একখানে, আবার রাত্রে 10 ঘন্টা আমার মেডিকেল ট্রান্সক্রিপশনের ট্রেনিং ছিল। তো কত হলো, 12 আর 10, 22 ঘন্টা আমার ওয়ার্কিং আওয়ার। তার মধ্যে আমি ডিউটির মাঝখানে একটু যোগাসন করে নিতাম, সপ্তাহে 2 দিন ঘুমোতে পারতাম। কিন্তু তখন এই ফান্ডা জানতাম না, কিন্তু তখন যেহেতু আমার সাকসেসটার একটা খুব মানে ওয়ান্ডারফুল একটা ফিলিং ছিল, আমি সাকসেস পেয়ে গেছি, কারণ আর কদিন পরের থেকে আমি আমার মেডিকেল ট্রান্সক্রিপশনে সাকসেসফুল হয়ে যাব। ওই সাকসেসের যে এক্সাইটমেন্ট, সেটার জন্য আমি যে এত ঘন্টা কাজ করেছি সেটা মালুম হয়নি, তখন এত এক্সপিরিয়েন্স ছিল না। আজকে বুঝতে পারছি যে আমার এত ঘন্টা কাজ করার পরেও আমি কেন সুস্থ আছি, কারণ হচ্ছে ওই সময়টা আমার দরকার ছিল আমার কেরিয়ার দাঁড় করানো। যে কোনো মূল্যে আমি মেডিকেল ট্রান্সক্রিপশনের পেছনে প্রচুর টাকা খরচা করেছি, 2 বছর সময় নষ্ট করেছি। তো এত পড়াশোনা করার পরে সেখানে সাকসেসের একটা দোরগোড়ায় পৌঁছে গেছে, এবং দেখতে পাচ্ছি আর 5-6 মাস পরে আমি চাকরিটা করতে পারবো, তখন এই চাকরিটা ছেড়ে দিতে পারবো। তার মানে ওই যে এখানে যে আমি 12 ঘন্টা এক্সট্রা কাজ করছি, আমি এটা এনজয় করছি এই কারণে যে এই কাজটাকে করছি, সঙ্গে ওই কাজটা করছি, আমার লাইফে একটা গ্রেট এক্সপিরিয়েন্স। তো ওটা আমার লাইফে হিস্ট্রি ক্রিয়েট হয়ে গেছে। বাট আমার মনে হয় আজকের দিনে যদি এরকমটা করতাম তাহলে এক্সাইটমেন্ট থাকতো না, আর এক্সাইটমেন্ট না থাকলে অসুস্থ কম্পালসারি। তো একটা জিনিস আমি বলতে পারি, আপনি যদি বেশি কাজও করেন, সেটা যদি এক্সাইটমেন্টের সঙ্গে করেন, অ্যাপ্রিসিয়েশনের সঙ্গে করেন, মাইন্ডকে যদি মেসেজ দেন, ওফ হোয়াট ইজ মিরাকল, আমি এতটা কাজ করে ফেললাম, ও মাই গড, ওফ আই এম সো পাওয়ারফুল, আই এম এনজয়িং মাইসেলফ, আমার বডিতে একটা ভাইব্রেশন হচ্ছে। জাস্ট 2 মিনিটের জন্য চোখ বন্ধ করুন, ভিজুয়ালাইজ করুন আপনার বডিতে আপনার ব্রেন কতটা সার্ভিস দিয়েছে, কিরকম আছে, ব্রেন ইজ অ্যামাজিং। নিজেকে জাস্ট এটুকু বলে দিন, মাই ব্রেন ফাংশন ইজ অ্যামাজিং, ওয়ান্ডারফুল, একটা কুল, রিল্যাক্স এবং একটা পাওয়ারফুল ওয়েতে আমার ব্রেন কাজ করছে। আমার গলা, কাঁধ এদিকে এর উপর প্রেশার হয়েছে, এটাও খুব সুন্দর, এরাও খুব এনজয় করছে যে আমি এত সাকসেসফুলি কাজটা করেছি। আর ইউ অল গেটিং? সো এরপরে আমার হার্ট ফাংশন, সারাদিন কাজের মধ্যে তো দেখাই হয়নি হার্ট কেমন আছে। হার্টকে একবার ভিজুয়ালাইজ করুন। আগের দিন ক্লাসে আমি ভিজুয়ালাইজেশন প্র্যাকটিস করিয়েছিলাম যে আপনার হার্টের কন্ডিশন, হার্টে ধুকপুক করছে, যা কিছু করছে, কালার কিরকম আছে, 3Dর মতো ভিজুয়ালাইজ করুন পুরোটাকে। ভিজুয়ালাইজ করে আপনি ধরে নিন খুব সুন্দর আছে, সুন্দর ইমেজটা দেখে নিন হার্টের, আপনার হার্ট সুন্দর। যদি আপনার হার্টকে আপনি সুন্দর বলে মেনে নেন, তাহলে ও সুন্দর বলে রিয়াক্ট করবে। আর ইউ অল গেটিং?
সো এইভাবে কিডনি ফাংশন, লাংস, লিভার, মাসেলগুলো, বোন ফাংশন, এই সবগুলোকে যদি আপনি এক্সপিরিয়েন্স করতে থাকেন, আপনি হয়তো আপনি বানিয়ে এক্সপিরিয়েন্স করছেন, মনে মনে এক্সপিরিয়েন্স করছেন। যেমন আমার ক্লাসে যখন আপনি কিছু করছেন, মেডিটেশন করছেন বা হিলিং করছেন, তখন তো আমি যেটা বলছি আপনি মানুন না মানুন শুধু আমার কথাটা শুনছেন। যেহেতু আমার কথাটা শুনছেন আর একটু মানছেন, যার ফলে আপনারা অনেকে এক্সপিরিয়েন্স করছেন। লাস্ট ক্লাসে বা আগের কোনো ক্লাসে যদি কেউ যদি এতটুকু গুড ফিলিং কোনোটার থেকে সেশন থেকে পেয়ে থাকেন, তাহলে এক্সপিরিয়েন্স করুন সেই বিষয়টা শুধুমাত্র কিছুক্ষণের জন্য আমার কথাগুলো শুনেছিলেন, আরো তো অ্যানালাইসিস করার সময় হয়নি, ভালো লেগেছিল তাই শুনেছিলেন। আর ইউ আর গেটিং? সো এখান থেকে আমাদের জায়গাটা ওগুলো ওই সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভ দিকটাকে তুলে ধরা। এবার একটা ভালো জিনিস আগে বলে তারপরে আমরা আমাদের প্র্যাকটিস সেশনে ঢুকবো। সেটা হচ্ছে মাইন্ডফুল ইটিং হ্যাবিট। কতজন আছেন বা কতজন এক্সপিরিয়েন্স করেছেন কখনো মাইন্ডফুল ইটিং হ্যাবিট বলে কি করা যায় বা কিছু আছে, আইডিয়া আছে কারো? অনেকে হয়তো জানেন এটা। মাইন্ডফুল ইটিং হ্যাবিটটা হচ্ছে এরকম যে আমাদের যে মাইন্ড আছে, আমরা যে খাবার খাচ্ছি সেটা খাবারটাকে এনজয় করতে হবে। নর্মালি আমরা খাবারটা খাই কি, কেউ কিছু বলে গেলে ঝগড়া করছি, মাথায় রাগ করছি, এদিকে মাথা চেবাচ্ছি আর দাঁতে চেবাচ্ছি, মাথা চেবাচ্ছি আর দাঁতে চেবাচ্ছি। তো খাবারটা কিসের সঙ্গে মিক্সড হয়ে গেল? মাথায় যে নেগেটিভ এনার্জিটা চলছে সেটার সঙ্গে। মাইন্ডফুল ইটিং হ্যাবিট কাকে বলে? মানে হচ্ছে গুড ইটিং হ্যাবিট। ইটিং হ্যাবিটটা গুড কোয়ালিটি। ক্রিয়েট এ কাম ইটিং এনভায়রনমেন্ট। খাবার সময় একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। তো এখানটায় কি বলছে, যদি আপনি এটা করতে পারেন কি কি হবে একবার জেনে নিন আগে সবাই। মাইন্ডফুল ইটিং হ্যাবিট কেন? বেটার ডাইজেশন। যদি মাইন্ডফুল ইটিং হ্যাবিট, তো এটা অনেকবার যদি আমি আলাদা আলাদা ভাবে বলেছি, এবার আমি একদম কম্প্যাক্ট একটা পুরো সিস্টেম আপনাদের দিয়ে দিচ্ছি। বেটার ডাইজেশন, ইটিং স্লোলি অ্যান্ড চিউইং ওয়েল হেল্পস ইউর বডি। চিউইং ওয়েল হেল্পস ইউর বডি মানে খাবারটা স্লো ভাবে খান এবং ভালোভাবে আপনার শরীরকে, যে শরীরের জন্য খাবারটা খাচ্ছেন সেটার সঙ্গে রিলেট করুন। হেলদিয়ার হ্যাবিটস, রিডিউস ইমোশনাল ইটিং, বেটার ব্লাড সুগার কন্ট্রোল। ডায়াবেটিক পেশেন্ট বা বিপি পেশেন্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই হ্যাবিটটা গ্রো করলে অনেকটা, মানে অনেকে বলে না যে ডায়াবেটিসে এটা খাবেন না ওটা খাবেন না, প্রেশার হলে খাবারটা কন্ট্রোল করুন। এবার সবাই কনফিউজ থাকে, যারা খাবার কন্ট্রোল করছে তাদেরও প্রবলেম হচ্ছে না। তো লাস্ট এই ভালো হয়েছিল আহমেদাবাদে যখন আমি লাস্ট একটা আমার কনফারেন্স করছিলাম এই মাইন্ডফুল থেরাপির উপর, তো ওরা বলছে যে মদর স্যার হাম ক্যা খানা খায়, मतलब খানা তো হাম তো, কারণ গুজরাটে কি হচ্ছে ওরা তো নিরামিষ খাবারটা বেশি খায়, ঠিক আছে, ভেজিটেরিয়ান ওরা। বলছে আমরা তো এমনি খাবার কন্ট্রোল করে খাই, তারপরে তেল কন্ট্রোল করছি, তবু তো শরীর কন্ট্রোল হচ্ছে না, তো ফির হাম ক্যা করে। তো ওখানে একটা কথা বলে দিয়েছিলাম যে देखो आपका हेल्थ का जो भी कंडीशन है, या तो कोई हेल्थ प्रॉब्लम है नहीं, हेल्थ को आगे का टाइम पे कैसे ठीक रहेगा ये अगर सोचना है तो दो चीज कीजिए। जब आप खाना खाते हो तब से खाने में ध्यान रखिए और खुशी का साथ ध्यान रखिए खाने में। आप जो खाना खा रहे हो उसको फुल्ली एक्सपीरियंस करो। ये मत खाओ वो मत खाओ ये मैं नहीं बोलूंगा, एक ही बात बोलूंगा, कृपा करके कुछ भी खाना खाते रहो, इतना दिक्कत नहीं है, बट कृपा करके एक खाना जो है उसको छोड़ने का कोशिश करो। दया करके किसी का दिमाग मत खाओ। द ইটিং গুড ইটিং হ্যাবিট, কারো মাথা খাওয়া যাবে না, কাউকে নিয়ে মাথায় ভাবা যাবে না। আপনি আপনার মাথা থাকবে, আপনার বডি থাকবে, আপনার খাবার থাকবে, এর মধ্যে খাবারটা খেতে হবে। এবার এটার জন্য কি কি অ্যাভয়েড করতে হবে, কারণ আজকের দিন আমাদের শিখতে হবে, আমরা অ্যাডভান্স টেকনোলজি, আমরা প্রকৃতির থেকে অনেক দূরে চলে আসছি, আমরা রাতের লেট নাইট খাবার খাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের যদি আমাদের মানে নেচারের হিসাবে আমরা দেখি, আমাদের খাবার নিয়মটা কি নেচারের দ্বারা, যদি আমরা এই সভ্যতায় না আসতাম, ইলেকট্রিসিটি না থাকতো, কেরোসিন দিয়ে লাইট না জ্বালাতে পারতাম, তাহলে আমাদের খাবারের কন্ডিশনটা কি থাকতো?
কেউ আইডিয়া করতে পারছেন? এনিবডি? মানে এই ইলেকট্রিসিটি সিস্টেম থাকতো না, এইভাবে রান্না করে খাবার খাওয়া যেত না, বা কোনো ওই হারিকেন লন্ঠন জ্বালানো যেত না, আমরা জঙ্গলে অন্য জন্তু জানোয়ারদের মতো যদি থাকতাম, তাহলে আমাদের খাবারের শিডিউলটা কিরকম থাকতো? খাবারের বলে দিচ্ছি, কুকিং এর ব্যাপারটা বলছি, শিডিউলটা কি থাকতো? সকাল থেকে রাত্রি কটা অবধি খাবার খেতাম? সন্ধে অবধি। খুব ভালো লাগছে, কিছুদিন আগে অক্ষয় কুমারের একটা ইন্টারভিউ, অক্ষয় কুমার বলছিল, কথাটা আমার খুব মানে পছন্দ হয়েছিল। बोलছে बॉडी को ठीक रखने के लिए ज्यादा दिमाग नहीं लगाता हूँ, मैं एक काम करता हूँ, शाम को 6 बजे का बाद कभी खाना नहीं खाता हूँ, शाम को 6 बजे का बाद कभी खाना नहीं खाता हूँ। অদ্ভুত বিষয়। আর দেখুন হিসাব করে আমাদের জন্তু জানোয়ার যত রয়েছে, যারা জঙ্গলে থাকে, তারা সারাদিন খাবার খাবে, সকালে উঠে খাওয়া শুরু করে, সন্ধ্যার পরে তারা ঘুমায়। আর আমরা এমন জন্তু জানোয়ার হয়ে গেছি, উল্টো হয়ে গেছি। আমরা সারা রাত মোবাইল দেখবো, ভোরবেলা ঘুমাবো, দুপুরবেলা ঘুম থেকে উঠবো, খাওয়া শুরু করব বিকেল থেকে, রাত্রিবেলা বেশ ঠেসে খাবো, আর ভোরবেলা অবধি গিয়ে ঘুমাতে যাব। পুরো উল্টো হ্যাবিটের জন্য আজকে হেলথ কন্ডিশন কোথায়? আগেকার দিনে মানুষ এত মেডিকেল ফ্যাসিলিটি ছিল না, এত কিছু ছিল না। আগেকার দিনে যখন ইলেকট্রিসিটি ছিল না, ইভেন কেরোসিন তেলও সাফিসিয়েন্ট পাওয়া যেত না। আমারও মনে আছে আমাদের গ্রামে, কারণ আমি যখন ক্লাস 11 স্ট্যান্ডার্ডে, তখন আমাদের গ্রামে ইলেকট্রিসিটি এসছে। একটা জিনিস পেয়েছিলাম যে একদম শেষ টাইমে গিয়ে আমাদের সেই কন্ডিশনটা আমরা পেয়েছি যে তখন অবধি সন্ধ্যে 7:30 8টা বাজলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমানোর একটা প্রচলন ছিল, তো যার ফলে অনেকটা হেলদি। তো এই যে ব্যাপারটা, এবার আমাদের যদি দেখা যায় এর মধ্যে কি কি অ্যাভয়েড করতে হবে, আমরা সেটা একটা সামান্য জিনিস জেনে রাখি। অ্যাভয়েড ডিস্ট্রাকশন। মোবাইল ফোন খাওয়ার সময় আশেপাশে কোনো মোবাইল ফোন রাখা চলবে না। এটা মনে হয় না আমরা চাইলে পরে খুব একটা কষ্টকর হবে। মোবাইলটাকে চেষ্টা করবেন সাইলেন্ট করে এসে কোথাও রেখে এসে খেতে বসবেন। টেলিভিশন, ভিডিও, কোনো রকম খাবার সময় কোনো টিভি বা ভিডিও কোনো কিছু দেখা যাবে না। কাজ করতে করতে খাবার খাওয়া যাবে না। আর্গুমেন্ট অন স্ট্রেসফুল টক। খাবার খেতে খেতে কখনো তর্ক বিতর্ক বা রাগারাগির কোনো কথাবার্তা বলা বন্ধ করুন ওই সময়টুকুর জন্য। ডিস্টার্বিং নিউজ, কে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব খবর খেতে খেতে, এই কি হয়েছে রে, ও বাবা এই অবস্থা, দাঁড়া দাঁড়া তাড়াতাড়ি খেয়ে উঠছি, চলবে না। ওভার থিঙ্কিং, খুব চিন্তা করতে করতে চাপ নিতে নিতে খাবার খাওয়া যাবে না, ঠিক আছে? তো এই সব বিষয়গুলো রয়েছে, এগুলোকে মাইন্ডফুল হ্যাবিট আরো এরপরে ভালো করে, কারণ আমাদের এবার নেক্সট পার্টে আমরা পৌঁছাবো। এবার চলে আসি, এতক্ষণ সাবকনসিয়াস মাইন্ড, কনসিয়াস মাইন্ডের কেন এতটা আলোচনা করে নিলাম। আমরা এবার চলে আসি আমাদের ক্রনিক ডিজিজ। বেসিক্যালি আজকে যে আলোচনাগুলো করছি, যেসব পেশেন্ট যাদের ক্রনিক হেলথ কন্ডিশন রয়েছে, বিশেষ করে ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যাজমা, ক্যান্সার, ক্রনিক পেইন যাদের আছে, আর্থ্রাইটিস যাদের রয়েছে, হার্ট ডিজিজ রয়েছে, থাইরয়েড ডিসঅর্ডার, কিডনি প্রবলেম, ওবিসিটি, ডাইজেস্টিভ প্রবলেম যাদের হয়েছে, তারা অবশ্যই এখান থেকে আপনারা এই প্রসেসকে ফলো করবেন। এই আধা ঘন্টা যা প্রসেস চলবে। আর যাদের এগুলো প্রবলেম নেই, তারা যদি এগুলোর থেকে দূরে থাকতে চান, তাহলে এই প্রসেসকে ফলো করবেন। ওকে? তো যাদের এই প্রবলেম নেই, তাদের এটার ভয় আছে। যদি ভয় থাকে, তাহলে আগে কনফিডেন্স বাড়ান যাতে এগুলো না হয়। আর কনফিডেন্স এমন কিছু করবেন যেটা করলে হবে না। ওকে? সো আমরা এবার চলে আসছি যে ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন যদি হয়, তাহলে সেটা কি টাইপের, তারপরে আমরা ডিজিজের ক্ষেত্রে আসি। বলছে ভিজুয়ালাইজেশন ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং পিকচার ইন ইউর মাইন্ড। ভিজুয়ালাইজেশন হচ্ছে এমন একটা প্রসেস যেটা আপনার মাইন্ডে একটা পিকচার ক্রিয়েট করে। এটা ল অফ অ্যাট্রাকশনের দ্বারা। ল অফ অ্যাট্রাকশন কিছুই না, এই ইউনিভার্সাল ল, যেটা হচ্ছে মানে পৃথিবীর একটা নিয়ম। হ্যাঁ, আচ্ছা, এটা এই তথ্যটা, এটা হচ্ছে রন্ডা বায়রন, সিক্রেট মুভিটা অনেকে দেখেছে বা বইটা অনেকে পড়েছে, তার এটা মেন কোটেশন যে ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন ইজ দ্য ভিজুয়ালাইজেশন ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং পিকচার ইন ইউর মাইন্ড।
দ্য ল অফ অ্যাট্রাকশন দেন রিটার্ন দ্যাট রিয়েলিটি টু ইউ। মানে আপনি যা কিছু ভিজুয়ালাইজ করবেন, আপনি যদি ভিজুয়ালাইজ করছেন আমার প্রচন্ড চাপ হচ্ছে, আর পাচ্ছি না, এসব নিতে পারছি না, এবার আপনার হাঁটুতে ব্যথা আছে, তো ওটা বাড়বেই, বাকি বডিতে ব্যথা আসবে। আবার যদি কেউ প্রেশারের রোগী থাকেন সামান্য, তার সেটা বেশি বাড়বে, বাকি প্রবলেমগুলো আসবে। যার ডায়াবেটিস আছে তার তো বাকি সবগুলো অর্গানকে ধরে নেবে, কারণ ডায়াবেটিক পেশেন্ট কি জানি ভিজুয়ালাইজেশন কি আছে, আমার এই প্রবলেম এই প্রবলেম এই প্রবলেম, এগুলো হবে। তো নেপোলিয়ন হিল, এই নামটা আমরা জানি, উনি একটা সুন্দর কথা বলেছেন, হোল্ড এ পিকচার অফ ইয়োরসেলফ লং অ্যান্ড স্টেডিলি। যে পিকচারটাকে আপনি অনেক সময় ধরে বা বারবার লং টাইম এবং স্টেডিলি একটা পিকচারকে ধরে রাখবেন, খুব খারাপ, খুব চাপ, আমার সময়টা খুব খারাপ যাচ্ছে, দেখবেন যাদের সময় খারাপ হয় তাদের আর ভালো হতেই চায় না। কারণটা হচ্ছে আগে পিকচারে যদি ভালো করা হয় তবে সময় ভালো হবে। কারণ আপনার যদি সাইকোলজিতে আপনার ফিউচারকে ভালো, মানে আপনার লাইফটাকে ভালো করে নেন, তাহলে সাইকোলজি আপনার নিউরোলজিকে মেসেজ দেবে, নিউরোলজি বায়োলজিকে মেসেজ দেবে, আপনার অ্যাটিটিউড পরিবর্তন হয়ে যাবে, আপনার লাইফের রেজাল্ট পরিবর্তন হবে। তাই বলছে হোল্ড এ পিকচার অফ ইয়োরসেলফ লং অ্যান্ড স্টেডিলি এনাফ ইন ইয়োর মাইন্ড আই। আপনার মনের চোখে কি করবেন, একটা পিকচার, যে পিকচারটা আপনি চান যেমন দেখতে নিজেকে, সেরকম একটা পিকচার তৈরি করবেন। তো এই যে পিকচারটা যখন তৈরি করবেন, অ্যান্ড ইউ উইল বি ড্রন টুয়ার্ডস ইট, মানে আপনি যে পিকচারটা তৈরি করবেন সেটা অবশ্যই আস্তে আস্তে ওটা একটা ছবি আঁকতে হবে, আপনার ছবির মতো করে ওটা বানাবেন, যেটা বানাবেন সেটা আপনি পেয়ে যাবেন। ওকে, তো এবার আমরা আসি যে ভিজুয়ালাইজেশনটা আমাদের এখন অবধি কি আছে, আমাদের ইমেজটা কি আছে। ডায়াবেটিস, আমি এটা দেখে নিই ক্রনিক ডিজিজগুলোর ইমেজটা কি। ডায়াবেটিসের ক্ষেত্রে কি জিনিস থাকে, আমাদের এখন অবধি এক্সপিরিয়েন্স কি আছে। দ্য সাইলেন্ট ডিজিজ, সিরিয়াস কনসিকোয়েন্স। কিরকম, ডায়াবেটিস নামের সঙ্গে আমাদের আছে, ডায়াবেটিস মানে আমাদের টেনশন বেশি হবে, স্ট্রেস হবে, এটা আমরা জানি। অ্যাংজাইটি, সবসময় মানে সাধারণ বিষয়ে প্রচন্ড রাগ হবে, যখন তখন অনেক রকমের খারাপ খারাপ জিনিস মনে পড়বে। ফিয়ার, ভয় থাকবে সবসময়, মানে সবকিছুতে ভয়। অ্যাংজাইটি থাকবে, স্ট্রেস থাকবে। ডায়াবেটিস এবং প্রেশার এই দুটো ক্ষেত্রে কিন্তু অনেকটা মানে কমন থাকে, ডায়াবেটিসে কিছু এক্সট্রা। লেফট সাইডে যে কথাগুলো বলছি এগুলো ডায়াবেটিসে কমন, মানে ডায়াবেটিস এবং প্রেশারের ক্ষেত্রে কমন। যারা প্রেশারের রোগী থাকবে, হাই প্রেশার বা লো প্রেশার, তারাও কথায় কথায় সবসময় একটু ভয় পাবে, তারা এনজাইটিতে থাকবে। ধরুন রাস্তা দিয়ে যাচ্ছে, পাশে হয়তো দুজন, তারা কিছু একটা বলে হাসলো, তারা হয়তো আপনাকে বলেনি, কিন্তু আপনার প্রেশার বা ডায়াবেটিসের কোনো সিমটম আছে, আপনার মনে হবে ওরা আপনার দিকে বলেছে। আপনি দেখবেন চারদিকের মানুষগুলো খুব খারাপ। স্ট্রেস, অ্যাংজাইটি, ফিয়ার, এই ব্যাপারগুলো ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে কমন। এরপরে বলছে দ্য সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড যেটা বললাম, সাবকনসিয়াস মাইন্ড কেন বললাম, কারণ যে বড় গোডাউনটা যে বানানো আছে আমাদের সারা জীবনের অভিজ্ঞতার, কনস্ট্যান্ট ওরি, মানে আমরা সবসময় খুব দুঃখী থাকবো, চিন্তিত, পাস্ট এক্সপিরিয়েন্সেস। আর ডায়াবেটিস সম্পর্কে চারদিকের খবর খুঁজে বেড়াবো, খবর কি আছে ডায়াবেটিসের, মানে পার্টির খবর একদিকে নেওয়া, দেশের খবর নেওয়া একদিকে, ডায়াবেটিসের খবর কি আছে। কোনো ডায়াবেটিক পেশেন্ট শুনলেই মনের মানুষ মিলে গেছে, বা তার সঙ্গে দুঃখের গল্প শুরু হবে, সে বলবে আমার না খুব খারাপ অবস্থা, আর আপনি বলবেন আমার তার থেকে খারাপ অবস্থা। মানে একটা পেশেন্ট আরেকটাকে কম্পিটিশন করে কে কত খারাপ অবস্থায় আছে, অদ্ভুত ব্যাপার। আচ্ছা, ফিয়ার অফ ফিউচার, ভবিষ্যতের ভয়। কমপ্লিকেশন, ক্রিয়েট ডিপ ইমপ্রেশন। এবার রিয়েল টেনশনটা কি থাকে, আনএবল টু এনজয় ফুড, ভালো করে জানে কোনোদিনই আমি মিষ্টি এই খাবারগুলো খেতে পারবো না, মিষ্টি খাবার পাবো না, স্বাভাবিকভাবে খাবার খেতে পারবো না। ফিয়ার অফ কমপ্লিকেশনস, এটার থেকে অনেক কমপ্লিকেশনস আসবে, সেটা একটু পরে বলছি। ফাইন্যান্সিয়াল বার্ডেন, টাকা পয়সার একটা সবসময় খরচা তো এক্সট্রা থাকবে, চাপ থাকবে। ডিপেন্ডেন্স অন মেডিসিনস, অলওয়েজ মেডিসিনের উপর ডিপেন্ডেন্স থাকতে হবে। ইম্প্যাক্ট অন ফ্যামিলি অ্যান্ড ফিউচার, আমার ডায়াবেটিসের জন্য আমার পরিবার এবং আমার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে চিন্তা থাকবে। লস অফ কনফিডেন্স অ্যান্ড হ্যাপিনেস এবং কনফিডেন্স সবসময় লস থাকবে। এই জন্য ডায়াবেটিক পেশেন্ট, প্রেশারের রোগী, তারা যদি বাড়িতে থাকে, তারা যদি নেগেটিভ কথা বলে, তাহলে সেটা ভাববার ব্যাপার নেই যে তারা নেগেটিভ বলছে,
তারা বলছে না, তাদের রোগের দ্বারা যে ভেতরে যে টেনশন, ডিপ্রেশন, একটা মানে উদ্বেগ তৈরি হচ্ছে, অ্যাংজাইটি তৈরি হচ্ছে, সেখান থেকে সেগুলো অটোমেটিক তার মাইন্ডে যা আসে তাই বেরিয়ে আসে। এবার কথা হচ্ছে, আফটার এভরি পার্ট অফ লাইফ টুমোরো, আগামী দিন আর কিসের কিসের ভয় থাকে, কি যেটা হচ্ছে ইম্প্যাক্ট কিসের, ফিয়ার অফ কমপ্লিকেশন। কি ধরনের কমপ্লিকেশন? এবার ডায়াবেটিক পেশেন্ট এটা ভালো করে জানে, স্ট্রোক হওয়ার চান্স থাকবে, হার্ট অ্যাটাকের চান্স থাকবে, কিডনি ড্যামেজের চান্স থাকবে, নার্ভ ড্যামেজের চান্স থাকবে, পায়ের প্রবলেম হবে, ডায়াবেটিক ফুট, চোখের ড্যামেজ আসবে। এগুলো যদিও আসে, তবু যতটা আসে তার থেকে বেশি সাইকোলজিক্যালি বেশি আসে। কারণটা হচ্ছে সবসময় এই টেনশন যখন থাকছে, তখন আমরা টেনশনের দ্বারা যখন আমরা চোখের কথা ভাবছি, তখন চোখের সম্পর্কে কি আছে, আমার ডায়াবেটিস আছে। আজকে আলোচনাটা কেন বেশি করছি, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে বাড়ানো। আমার ডায়াবেটিস আছে, তাহলে নর্মাল যার ডায়াবেটিস নেই সে হয়তো কিছু করতে গেলে যদি ডিস্টার্ব হয়, তার চোখে কখনো যদি মনে হয় একটু বার্নিং সেন্সেশন হয় বা ডিস্টার্ব মনে হয়, তাহলে সে ভাববে ও আচ্ছা চোখের একটু ডিস্টার্ব, ঠিক আছে, পাত্তা দেবে না। কিন্তু ডায়াবেটিক পেশেন্ট হয়, তার যদি সেম হয়, ও আমি ডায়াবেটিস জন্য আমার চোখটা বোধহয় খারাপ হয়েছে। আর ইউ অল গেটিং? এটা হয় কি না? নিজেই নিজেকে উত্তর দিন। এবার যদি চলতে ফিরতে যদি একটু অসুবিধা লাগে, পায়ে একটু ব্যথা থাকে, ঝিমঝিমানি ভাব ব্যথা থাকে, তাহলে কি মনে হয়? ডক্টর কাছে বলে দিয়েছে ডায়াবেটিক ফুড, সেটাকে কি যেন বলে, কি ফুড বলে এটা, সরি মনে পড়ছে না এই মুহূর্তে। আপনারা জানেন, অনেকে ডায়াবেটিক পেশেন্টরা, বলার দরকার নেই। তো পায়ের যে অনেকের ব্যথা থাকে বা ঝিমঝিমানি থাকে, নর্মাল মানুষ যারা, তারা জানে ও এটা পায়ে একটু হয়েছে, ঠিক হয়ে যাবে, হয়তো পায়ের উপর চাপ বেশি পড়েছে বা একটু নার্ভ দুর্বল আছে, ঠিক হয়ে যাবে। কিন্তু যদি ডায়াবেটিক পেশেন্ট বা প্রেসারের রোগী থাকে, তারা ভাববে আমার এই ডায়াবেটিসের জন্য আমার এই পায়ের প্রবলেমটা হয়েছে, আমার পা আস্তে আস্তে খারাপ হবে। যদি পায়ে একটু ঘা হয়, কোনো কারণে ফোড়া হয়ে যায়, ডায়াবেটিক পেশেন্টের সারে না, এটা সবাই জানে। যার ফলে যদি সত্যি সত্যি ঘা হয়, সেটা সারবে কিনা সেটা তো পরের কথা, ডায়াবেটিসের জন্য হবে কিনা। যেহেতু জানে ডায়াবেটিসের জন্য ক্ষতি হতে পারে, ওই ইমাজিনেশনের দ্বারা ওখানটায় নেগেটিভ এনার্জি বেশি যেতে থাকবে। ডায়াবেটিক পেশেন্টের চোখের প্রবলেম বেশি হয় এই কারণে না যে ডায়াবেটিসের জন্য বা মেডিসিনের জন্য, এক্সপিরিয়েন্সের জন্য। সবসময় চোখে অল্প ডিস্টার্ব হলে সবসময় ভাবতে থাকে যে আমার তো চোখের প্রবলেম আছে, তার জন্য চোখটা বোধহয় ভালো না। তার ফাইন্ড করবে চোখটা যাতে ভালো না থাকার জায়গাটা খুঁজে বেড়াবে। নেগেটিভ খুঁজলে নেগেটিভ পাওয়া যাবে দুনিয়াতে, পজিটিভটাও খুঁজে বের করতে হয়। তো যাদের কিছু নেই তারা পজিটিভ খুঁজবে। যদি একটা নর্মাল পেশেন্ট, মানে নর্মাল মানুষ যার কোনো রোগ নেই, সে যদি অনেক কাজ করতে গিয়ে বা খাবার দাবার উল্টো খেয়ে তার যদি গ্যাস ফর্ম করে মাথা ঘুরে একটু পড়েও যায়, তার স্ট্রোক হবে না। ডায়াবেটিক হলে স্ট্রোক হবে কেন? তার প্যারালাইসিস হবে। কিন্তু নর্মাল মানুষ পড়ে গেলে ভাববে ও শরীরটা একটু দুর্বল। বয়স যদি কম থাকে তাহলে ভাববে ও খাবার দাবার ঠিক করে খায়নি, তাই উঠে চলে যাবে, একটু ওআরএস খাইয়ে দেবে, নুন চিনির জল খাইয়ে দেবে, চলে যাবে। বাট যদি ডায়াবেটিক পেশেন্ট হয়, সঙ্গে সঙ্গে হসপিটাল। কেন? আমার কি হলো? আমার বোধহয় স্ট্রোক করেছে, হার্ট অ্যাটাক করেছে। তো হার্ট অ্যাটাক, স্ট্রোকটাও আনইনটেনশনালি আমাদের ইনফরমেশনের দ্বারা, মানে সাইকোলজির দ্বারা, নিউরোলজিকে সবসময় হ্যামার করতে থাকা হচ্ছে সাইকোলজিক্যাল ইমেজের দ্বারা। ওই টাইপের সামান্য সিমটম হলে পরে ডাইরেক্টলি ইমিউনিটি পাওয়ার নেগেটিভ এনার্জি প্রডিউস করে। কেন? কারণ আমাদের নিউরো সিস্টেম কি করে, পুরোটাকে ডাউন করে দেয় ইনফরমেশনের দ্বারা। ধরুন যদি আপনি একা বসে আছেন বা রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি একটা একা জায়গায়, মানে এক জায়গায় 5-7 জন লোক আছে, আপনি বসে আছেন, সেখানে হঠাৎ কিছু একটা আওয়াজ করলো বা একটা কুকুর বেড়ালের গোঙানি আওয়াজ করলো, তো আপনি সেখানে এমনি ভাবেন আরে এখানে বোধহয় আমার একটা কুকুর এসেছে। যদি আওয়াজটা বুঝতে কিসের আওয়াজ রে, কিন্তু যদি কেউ না থাকে আর আপনার যদি ধারণা থাকে ভূত বা অন্য কিছু, তখন দেখবেন আপনি স্তব্ধ হয়ে যাবেন। এবার দেখবেন যতক্ষণ ওটা কনফার্ম না হবেন, আপনার দেখবেন হাত পা মাথার থেকে সবকিছু একটা দুর্বল ভাব আসবে। আর ইউ অল গেটিং? এটা সত্য কি না?
এবার পরে হয়তো যখন দেখতে পারবেন যে না ওটা একটা বেড়াল ছিল, তখন আপনার শরীর ঠিক হয়ে যাবে। তার মানে আপনার শরীর দুর্বলের কারণটা কি? ইনফরমেশন। এই জায়গাটা পরিষ্কার সবার কাছে? তাহলে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে কি কি হচ্ছে? একটা হচ্ছে প্রবলেম গুলো জানি, যার ফলে আমাদের মেন্টাল হাজার রকমের প্রবলেম। ডায়াবেটিক পেশেন্ট মেন্টাল হয় না, তারা জানে যে আমি মেন্টাল, কারণ আমার এই প্রবলেম আছে। তার জন্য সে ইচ্ছা করে সে নেগেটিভ কথাগুলো জেনে শুনে বলবে। আমি জানি না কেন যেন আমার মাথার থেকে উল্টো পাল্টা কথা বের হয়, কারণ সে ওই যে এক্সপিরিয়েন্স থেকে। এই যে ব্যাপারটা। এবার চলে আসি আমরা নেক্সট পার্টে, অন্যরকম ভাবে কি হতে পারে। মানে যখন আমরা ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশনে যখন আমরা আসবো তখন কি হতে পারে। একটা সাইড দেখি ক্যান্সার পেশেন্ট। এবার ক্যান্সার হলে ডান সাইডে তাকাবেন না, শুধু বাঁ সাইডের লেখাগুলো দেখুন। অটোমেটিক ক্রিয়েটিভ ইমেজারি অফ আওয়ার সাবকনসিয়াস মাইন্ড অ্যাবাউট ক্যান্সার। প্রথমে হচ্ছে ফিয়ার, যেটা ডায়াবেটিসেও ছিল, সবারই একই প্রায়। ফিয়ার, স্ট্রেস, ওরি। তারপরে হচ্ছে হোয়াই মি, আমার সঙ্গে কেন এরকম হয়েছে। ডায়াবেটিক পেশেন্টের সেটা বলে আমার কেন ডায়াবেটিস হয়েছে, ভগবান আমাকে কি করলো, আর ভগবানের উপর আছাড়। এই মানুষের কমপ্লেনের চক্করে আগেকার দিনে ভগবান যাও মানুষরা ভগবানকে মানতো, তার জন্য কিছু কিছু মানুষ দেখা পেত, এখন তো আর দেখা পায় না। কারণ এখন ভালো কিছু হলে ভগবানের প্রতি তাকাবে না, নিজের ট্যালেন্ট শো করবে, আর খারাপ হলেই ভগবানের দোষ, বেচারা আর কিছু করতে পারে না, তার জন্য এখন আর সামনে আসে না। তো হোয়াই মি, আই কান্ট হিল, ইট ইজ টু লেট। ক্যান্সার পেশেন্ট হলে এই ধারণাগুলো আসে কেন? কারণ পাস্ট ট্রমা, অতীতের থেকে যা ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনের থেকে তার যখনই শুনবে আমার ক্যান্সার হয়েছে, ফটাফট সাবকনসিয়াস মাইন্ড ক্যান্সারের সম্পর্কে যত খারাপ খারাপ চিত্র আছে সবগুলো নিউরোলজিকে সাপ্লাই দিয়ে দেবে। তখন নিউরোলজি কি করবে? টোটাল বায়োলজিকে, নার্ভাস সিস্টেম, সমস্ত বায়োলজির অর্গানগুলোকে সাপ্লাই দিয়ে দেবে যে ক্যান্সার ক্যান্সার ক্যান্সার। এবার ক্যান্সারের টোটাল ট্রমাটা টোটাল বডির উপর পড়বে, যার ফলে আপনারা নোটিশ করে থাকবেন ক্যান্সার পেশেন্ট যতক্ষণ কোনো ব্যথা বা কোনো সিমটম গুলো থাকলে পরে, যতক্ষণ ক্যান্সারের নামটা কখনো ডক্টরের কাছে শোনেনি, ততক্ষণ অবধি সে চলাফেরা করে, কষ্ট পায়। যে মুহূর্তে সে জানতে পারলো যে সাসপেক্ট ক্যান্সার, পেশেন্ট অর্ধেক অসুস্থ হবে। যে মুহূর্তে কনফার্ম হয়ে গেল ক্যান্সার, কোন স্টেজ আছে, ঠিক হবে কি না হবে, পরে ডক্টর কি বলবে ছেড়ে দিন, পেশেন্ট অটোমেটিক্যালি টোটাল শরীর ছেড়ে দেয়। আর ইউ অল গেটিং? এবার বলছে আমাদের এর সঙ্গে আমাদেরকে মেন্টাল প্রিপারেশন নিতে হবে রাইট সাইডে। কি করতে হবে? ক্যান্সার মানে ফিয়ার, ডায়াবেটিস মানে ফিয়ার, প্রেশার মানে ফিয়ার। উল্টো সাইডে কি আসছে? আমাদের এবার অভ্যাস করতে হবে, আমাদের এখন থেকে যে অবস্থায় আছেন, যার ক্যান্সার নেই, ডায়াবেটিস নেই, কোনো কিছু নেই তারাও, আর যাদের কিছু রোগ আছে তারাও, সবার কাজ হচ্ছে ওই ফিয়ারের জায়গায় ডেইলি বেসিস কিছু কিছু পজিটিভ হোপ দিতে হবে, আশা দিতে হবে। আশা জাগানো, আমার ঠিক হওয়া সম্ভব, বাকি দুনিয়াকে ভুলে যাই, আমি তো ঠিক হবই। যে কোনো কারণে ভগবানের উপর আস্থা রাখুন, ডক্টরের উপর আস্থা রাখুন, বা নিজের উপর আস্থা রাখুন, বা আপনার পূজা অর্চনার উপর আস্থা রাখুন। স্টার্ট জেনারেটিং হোপ। এর জন্য আমাদের মেডিটেশন, ভিজুয়ালাইজেশন দরকার, হিলিং দরকার। এরপরে হচ্ছে হিলিং ইমেজারি, যেটা হচ্ছে হিলিং এর প্রসেস। আগের দিন করিয়েছি, আজকেও করাবো শেষের দিকে একটু। সেলফ লাভ। সবার আগে ডায়াবেটিক পেশেন্ট হোক, প্রেশারের রোগী হোক, ক্যান্সার রোগী হোক, নিজের প্রতি একটা ঘৃণাবোধ চলে আসে, আর আমার নিজের প্রতি ভালো লাগে না। এটা বলা হয় কিনা দেখুন, যে মুহূর্তে আপনি বলবেন আর আমার ভালো লাগে না, আমার নিজের শরীরের প্রতি বিতৃষ্ণা এসে গেছে, তখন আপনার শরীরের ডায়াবেটিস তো যাকে কন্ট্রোল করছে প্যানক্রিয়াস, এগুলো এইটুক ঠিক আছে। আপনার বিতৃষ্ণা এসে গেছে মানে আপনার ব্রেনকে কে অপারেট করছে, সেই বিতৃষ্ণা। আপনার হার্টকে কে অপারেট করছে, সেই বিতৃষ্ণা। আপনার বোন ফাংশনকে কে অপারেট করছে, সেই বিতৃষ্ণা। আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে কে অপারেট করছে, সেই বিতৃষ্ণা। আপনার নার্ভগুলো, মাসেলগুলোকে কে অপারেট করছে, সেই বিতৃষ্ণা। কেন? ভূতের ভয়ের কথা যে বলেছিলাম একটু আগে, যতক্ষণ ক্লিয়ার হয়নি ততক্ষণ ভয় থাকে। সেরকম ভাবে এই বিতৃষ্ণার মতো টোটাল বডির অর্গানগুলোকে আস্তে আস্তে ডাউন করে দেওয়া হয়। এবার যদি আমরা চাই ক্যান্সার যে জায়গাটায় হয়েছে, ডায়াবেটিস যতটুকুর জন্য হয়েছে, প্রেশার হার্টের ক্ষেত্রে যা প্রেশার জেনারেট করেছে, আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস যেখানে হয়েছে,
শুধু আমরা যদি সেই জায়গাটাকে ধরে নেই, কারণ একটা জিনিস দেখবেন, যাদের ক্যান্সার, আর্থ্রাইটিস বা ব্যথাজনিত যাই রোগ হোক না কেন, টোটাল বডিকে যদি 100 ভাগে ভাগ করি, পার্সেন্টেজ হিসাব করি, এক্সাক্ট ডিজিজটা কত পার্সেন্ট এরিয়াতে থাকে, কত পার্সেন্ট অর্গানের মধ্যে থাকবে, বডির কত পার্সেন্ট এরিয়াতে? ম্যাক্সিমাম 2 থেকে 5%। আর ইউ আর গেটিং? ধরুন কারো হাতে কোনো প্রবলেম হয়েছে, হাতে একটা ঘা হয়েছে, ক্যান্সার হয়েছে হাতের কোনো পার্টিকুলার জায়গায়, ওই এরিয়াটা বাদ দিয়ে বাকি বডি যে অর্গানগুলো সেগুলোতে তো ক্যান্সার হয়নি, সেগুলো যদি পাওয়ারফুল থাকে তাহলে ইমিউনিটি সিস্টেমের এত পাওয়ার থাকবে ক্যান্সারটাকে সাপ্রেস করে দিতে পারে। কিন্তু যখনই ওই ক্যান্সারের যে জায়গাটা, সে যখন পুরো মাইন্ডের নিউরোলজিকে ডমিনেট করবে সাইকোলজির দ্বারা, সাইকোলজিতে ক্যান্সার হয়েছে, সেটার থেকে সাইকোলজি নিউরোকে ইনফরমেশন কি দিচ্ছে যে আমার ক্যান্সার হয়েছে। নিউরোলজি কি করছে, টোটাল বডির ও পার্টিকুলার জানে না কোথায় ইনফরমেশন পাঠাতে হবে, সব জায়গাতে ইনফরমেশন পাঠাচ্ছে। এটা আমি বলে দিই কি করে কাজ হয়। আমাদের পেন কিলার খাওয়ার গল্পটা আমাদের অনেকের জানা আছে, যারা পুরনো আছেন। পেন কিলার খাওয়ার গল্পটা কি? পেন কিলার মানে কিছু না, পেইনকে কিল করা। পেইন হিলিং বলা হয় না, বা পেইন হিলিং বা অর্গান হিলিং বলা হয় না, ট্যাবলেটটাকে পেইন কিলার বলা হয়। পেইনটা কি একটা সেন্সেশন। আমাদের মাইন্ডে যেমন লাইট জ্বলছে, সুইচটা যদি অফ করে দিই লাইট অফ হয়ে যাবে, তো তারের একটা ভূমিকা আছে। এরকম আমাদের ব্রেনের থেকে একটা মেসেজ যায় ওই পেইনের জায়গায়, ও ব্রেনকে মেসেজ পাঠাচ্ছে। পেইন কিলার খেলে ওই মেসেজ যাওয়ার যে ব্যাপারটা, যে সেন্সরি অর্গানটা, নার্ভটা, ওটাকে দুর্বল করে দেয়, যার ফলে মেসেজটা পৌঁছতে পারে না। এটা হচ্ছে পেইন কিলার। এবার ভেবে দেখুন, পেইন কিলার খেলে টোটাল বডি দুর্বল হয় কেন? কারণ পেইন কিলার খেলে ও তো জানে না পার্টিকুলারলি শুধু ওই ব্যথার জায়গাটাতে আমার ওই নার্ভটাকে কন্ট্রোল করতে হবে, সে পুরো বডিকে কন্ট্রোল করে, যার ফলে আস্তে আস্তে উইকনেস চলে আসে। প্যারাসিটামল খেলে উইকনেস আসে। তো এইভাবে আমাদের এই নার্ভাস সিস্টেম কাজ করে। ওকে, তো এখানে আমাদের কি করতে হবে? পজিটিভ অ্যাফার্মেশন দরকার। আই এম হিলিং, আই এম স্ট্রং, আই এম হেলদি, আই এম সেফ, ট্রাস্ট লাইফ, লাইফকে বিশ্বাস করা। এবার ক্যান্সার যখন হয়েছে অল্প জায়গায়, যখন আমি বাকি বডির টোটাল পাওয়ারটাকে আমি জেনারেট করব, ভিজুয়ালাইজ করব, ক্যান্সারটাকে কিছুক্ষণ ছেড়ে দিলাম, ভিজুয়ালাইজ করব, একটু পরে আমরা ভিজুয়ালাইজেশন প্রসেসে ঢুকছি। তো সেটাকে বাকি অর্গানকে ছেড়ে, যে যাদের হাঁটু ব্যথা আছে, হাঁটু বাদ দিয়ে বাকি অর্গানের যে পাওয়ার আছে সেটাকে যদি ভিজুয়ালাইজ করি, সবগুলো অর্গানকে যদি একবার একবার করে দেখে আসি, ঘুরে আসতে আসতে ভুলেই যাব হাঁটুতে ব্যথা আছে। নেক্সট, ক্রনিক আর্থ্রাইটিস যেটা বললাম, এটাও সেম প্রসেস, ঠিক আছে। এবার এখান থেকে ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন কিভাবে কাজ করে আমরা একটু প্র্যাকটিসের মধ্যে চলে আসি। ওকে, অনেকটা সময় হয়েছে, ছোট্ট প্র্যাকটিস করব। আর ইউ অল রেডি টু লিসেন মি? আর ইউ অল রেডি টু অ্যাক্ট? Yes. বলার দরকার নেই, নিজেকে বলুন। তো get ready for that, and for next 5 to 8 minutes just listen what I say, just visualize what I say, just picturize what I am saying, forget rest of all, don't try to analyze, just listen and visualize. Okay, so ভিজুয়ালাইজেশন ফার্স্ট কাজ হচ্ছে, আপনি যে যেখানে রয়েছেন সেখানে বসুন ভালোভাবে। কি করতে হবে? আপনাদের পারফেক্ট ভাবে কিছু দেখতে হবে না, আমি যেটা বলবো কোনো কিছুকে অ্যানাটমিটাকে পারফেক্ট ভাবে দেখার দরকার নেই, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল ক্লোজ ইউর আইস এন্ড টেক এ ডিপ ব্রেথ। চোখ বন্ধ করুন, 3 বার লম্বা শ্বাস নিন। শুধু শ্বাস নেওয়াটাকে দেখুন, শ্বাসটার কালার কিরকম দেখতে পাচ্ছেন দেখার চেষ্টা করুন। বাতাসের কোনো রং নেই, কিন্তু আপনি চাইলে রং প্রদান করতে পারেন, যে যেমন রং দিতে পারেন। আপনার যে শ্বাস নিচ্ছেন সেটাকে আপনারা একটা কালারে দেখুন, যে কোনো কালার,
যার যে কালারটা পছন্দ আপনি দেখুন আপনার শ্বাসের কালারটা ওরকম হয়েছে। ফোকাস দিন, লম্বা শ্বাস নিতে থাকুন, ছাড়ুন, ছাড়ার সময় ফোকাস দিন কি কালারের আপনার শ্বাস বেরোচ্ছে। আপনার ফেভারিট কালারটাকে ধরে নিন, মানে আপনার ব্রিদিংটা আপনার পছন্দের কালার। সো দিস ইজ সো নাইস অ্যান্ড ওয়ান্ডারফুল। হাউ ইজ ইউর ব্রিদিং? নাইস অ্যান্ড ওয়ান্ডারফুল। I like it. I'm enjoying it. Okay. Now take a deep breath. এবার ইমাজিনিং দ্য ইমিউন সিস্টেম। আপনার বডিতে যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, সবার বডিতে ইমিউনিটি পাওয়ার আছে, এটা আপনারা জানেন, কিন্তু ভুলে যাবেন না যে অসুস্থ তার বডিতে ইমিউনিটি পাওয়ার আছে, যে অসুস্থ নন তার বডিতে ইমিউনিটি পাওয়ার আছে। তো ইমিউনিটি পাওয়ারকে আদেশ করুন। ইমিউনিটি পাওয়ার কি? কনফিডেন্স এবং পাওয়ারফুল। আই এম পাওয়ারফুল, আই এম পাওয়ারফুল। I am feeling much better now all over my body. আমার মাথার থেকে পা অবধি পুরো বডিটাকে অনুভব করুন, ইমাজিন করুন। স্টার্ট ইমাজিনিং দ্যাট ফ্রম হেড টু টো। Enter organ, enter system, enter cells in your body. Visualize that I am powerful, I am healthy. আমার সমস্ত অর্গানগুলো, সমস্ত টিস্যুগুলো, অর্গানগুলো বা শরীরের ভাগগুলো ভিজুয়ালাইজ করুন। মাংসপেশি যা কিছু আছে সবগুলোকে আপনি ভিজুয়ালাইজ করুন। আপনার ইমিউনিটি পাওয়ার সবকিছুকে একদম স্ট্রং বানিয়ে দিচ্ছে। আপনার পিঠের যদি ব্যথা বেদনা থাকে সেগুলোকে এক্ষুনি ঠিক করে দিন। আপনি কমান্ড দিন আর রিমুভ করে দিন। আপনার হাতে ক্ষমতা দেওয়া হলো, কারণ আমাদের মাইন্ড হচ্ছে, আমাদের বডি হচ্ছে চকবোর্ডে লেখার মতো, ইরেজার পেনের মতো লেখা, চাইলে মুছতে পারেন। তো আপনার পেইন যা কিছু ডিসকমফোর্ট মুছে ফেলুন। টোটাল পিঠ থেকে কোমর অবধি পুরো জায়গায় যা কিছু আনইজিনেস আছে মুছে, পুরো আপনার ব্লাড সার্কুলেশন, নার্ভ যা কিছু রয়েছে, মাংসপেশি, হাড়, সমস্ত কিছুকে ভিজুয়ালাইজ করুন। আর একদম দেখুন, একদম ব্র্যান্ড নিউ কারের মতো আপনার টোটাল পিঠের টোটাল সিস্টেমগুলো একেবারে ইমিউনিটি পাওয়ারের দ্বারা সমস্ত খারাপ জিনিসগুলোকে সরিয়ে দিচ্ছে। জাস্ট ভিজুয়ালাইজ অ্যান্ড স্ট্রংলি ভিজুয়ালাইজ। দেখুন আপনার মাথার থেকে ঘাড় বেয়ে যে শিরদাঁড়াটা নেমে গেছে, মাথার থেকে শুরু করে পুরো জায়গাটা একদম পরিষ্কার করে দিচ্ছে। সমস্ত স্টিফনেস, ইনফ্ল্যামেশন, মানে সমস্ত কোথাও টাপ লাগছে, শক্ত শক্ত লাগছে, কোথাও ইনফ্ল্যামেশন লাগছে, মানে ব্যথা ব্যথা মনে হচ্ছে, সেগুলোকে আপনি আপনার ইমিউনিটি পাওয়ার দিয়ে, ইমিউনিটি পাওয়ার জাস্ট লাইক ইওর ইরেজার, মানে চক যদি হয় আপনার রোগ, আপনার ডিজিজ হচ্ছে লাইক চক দিয়ে লেখা, চক দিয়ে লিখলেন। আর ইমিউনিটি পাওয়ার হচ্ছে কি? ডাস্টার দিয়ে মোছা, তাই তো? তো আপনার যেখানে যেখানে পিঠের মাথার থেকে পিঠ অব্দি যেখানে যেখানে আপনি চক দিয়ে লেখা আছে এখন অব্দি আপনি জানেন, সেগুলো মুছে দিন, ডাস্টার দিয়ে মুছে দিন। ইমাজিন করুন। আর ইউ অল এনজয়িং? সে ইয়েস, জোরে বলবেন না, মনে মনে। আর ইউ অল এনজয়িং? সে ইয়েস। কমপ্লিট ইরেজ, পুরোটা মুছে ফেলতে পেরেছেন ডাস্টার দিয়ে চকে? ডাস্টারটা আবার ঝেড়ে নিতে হবে কিন্তু, ঠিক আছে? না হলে ওই একই ডাস্টার দিয়ে বারবার মুছতে থাকলে ঝাপসা হয়ে যাবে। ডাস্টারটা ঝেড়ে নিয়ে আবার মুছুন আরেকবার। মাথার থেকে কোমর অবধি পিঠের দিকে যত নার্ভাস সিস্টেম রয়েছে, মাসেল রয়েছে, ব্লাড সার্কুলেশন রয়েছে, মাংসপেশি আছে, বোন ফাংশন আছে, সবগুলোকে চক দিয়ে লেখা, যা যা আপনি অসুবিধা ফিল করছেন সেগুলো চক দিয়ে লেখা আছে ধরে নিন, বা মার্কার দিয়ে লেখা আছে, মার্কার মোছার জন্য যা ইউজ করছেন সেরকম চক দিয়ে মোছার জন্য, সেটাকে আপনার ইমিউনিটি পাওয়ার দিয়ে পুরো মুছে দিন।
চোখ না খুলে ও আচ্ছা হবে না। এবার ভিজুয়ালাইজ করুন চোখ না খুলে যে কেমন লাগছে। একবার দুবার শ্বাস নিন আর ওই জায়গাগুলো যেগুলোকে মুছে দিয়েছেন ওগুলো ভিজুয়ালাইজ করুন। এক অসাধারণ ফিলিং, মানে আপনি হয়তো অনেক দিন ধরে কষ্ট পাচ্ছেন, ঠিক হয়েছে। ওকে, এবার চলে আসুন সামনের দিকে। চোখ কান মুখ বেয়ে গলা দিয়ে একদম সামনের পোর্শনে আমাদের নাভি অবধি, নাভির নিচে অবধি পুরো পোর্শনটাকে যা কিছু আনইজিনেস আছে, বুকে অনেকটা টান লাগে, যা কিছু লাগে সমস্ত কিছু, যেখানে যেখানে আপনি চক দিয়ে উল্টো পাল্টা দাগ দিয়ে ফেলেছেন, ওই বাচ্চারা যেমন দেওয়ালে দাগ দেয় সেরকম আমাদের হচ্ছে রোগ। ওই বাচ্চাদের মতোই আমরাও ওই রোগটাকে দেওয়ালে দাগ দেওয়ার মতো মাথায় দাগ দিয়ে রেখেছি। তো এখন আমরা ইমিউনিটি পাওয়ার জাতীয় ডাস্টার দিয়ে আমাদের টোটাল এই জায়গাগুলোকে মুছে দেব। স্টার্ট ইরেজিং। ভিজুয়ালাইজ ইউর ইমিউনিটি পাওয়ার। গার্ডেনে যেমন জল দেওয়া হয় সেভাবে ধরে নিন আপনার ইমিউনিটি পাওয়ার, ওইভাবে আপনার পুরো চোখ মুখ গলা চেস্ট অ্যাবডোমেন বে পুরো জায়গাটা আস্তে 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 একদম পরিষ্কার করে দিচ্ছে, একদম ফ্রেশ, যখন আপনি জন্ম হয়েছেন তখন যে অর্গানগুলো ছিল তার মতো। ওকে, সো টেক এ ডিপ ব্রেথ। এবার চলে আসুন যাদের হার্টের প্রবলেম আছে বা যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস সম্পর্কে যা ধারণা আছে, প্যানক্রিয়াস কোথায় থাকে কি থাকে আপনারা ভালো জানেন। আর ডায়াবেটিসের জন্য যা কমপ্লিকেশন আছে, এইটুক জায়গায় যদি ডায়াবেটিসের জন্য কোনো কমপ্লিকেশন থাকে, ব্রেন থেকে শুরু করে যা কিছু, ওই স্ট্রোক যাদের হয় না, যদি কারো হয়ে থাকে তারা একটু ভালো করে মুছবেন তো বারবার, ঠিক আছে, ওই জায়গাটা ডাস্টারটাকে বারবার ঝেড়ে ঝেড়ে মুছে দেবেন, দেখবেন আপনার স্ট্রোক ঠিক হয়ে যাবে, ব্লাড সার্কুলেশন ওকে হয়ে যাবে। ওকে, সো স্টার্ট। এবার আমরা টোটাল মাথার থেকে এবার হাত বেয়ে, হাত দুটো সহ আমরা কোমর অবধি পুরো পোর্শনটাকে আরেকবার পোস্টমর্টম করব, একদম ফাইনাল ইমিউনিটি পাওয়ার দিয়ে, ফাইনাল একদম মানে গঙ্গা জলে ধোয়ার মতো ইমিউনিটি পাওয়ারে আমরা টোটাল আমাদের যে দাগানো জায়গাগুলো সেগুলোকে আমরা টোটাল মুছে দিয়ে একদম পরিষ্কার একটা পরিষ্কার বোর্ডে নিয়ে আসবো। সো স্টার্ট ইরেজিং wherever pain, wherever stiffness, wherever uneasiness, discomfort, start erasing. আচ্ছা, চোখ দুটোকে একটু বেশি করে ঘষবেন, হ্যাঁ, ওখানে সব থেকে বেশি লেখা হয় সারাদিন ধরে মোবাইল, না হলে এটা না হলে ওটা, মানে বদ অভ্যাসে তো আমাদের তো চোখগুলোর অবস্থা গেছে, ওটাকে একটু বারবার মুছবেন। আর মুখটাকে একটু, হ্যাঁ, তাতে একটু বলাটা ভালো হবে। জিভটাকে একটু ঘষে নেবেন যাতে কথাবার্তা খাওয়া দাওয়া ভালো হয় ইমিউনিটি পাওয়ার দ্বারা। কারণ আবল তাবল বলাটা হচ্ছে ইমিউনিটি পাওয়ার ডাউন থাকা। আপনি কথা কন্ট্রোল করতে পারেন না, রাগ কন্ট্রোল করতে পারেন না, উল্টো পাল্টা বলছেন, তার মানে আপনি অসুস্থ, আপনার ইমিউনিটি পাওয়ার ডাউন ওই পাওয়ারে। তো আপনার থ্রোট, জিভ, এগুলো সমস্ত সিস্টেমকে পরিষ্কার করুন। যাদের কথা বলাতে ডিস্টার্ব আছে তারা ভালো করে গলা এবং জিভ সমস্ত কিছু করে ভিজুয়ালাইজ করুন যে আপনার এখন কথাটা মনে মনে কথা বলুন, দেখুন একদম পরিষ্কার ধরে নিন। যাদের মাথাটা ধরে থাকে পুরো পরিষ্কার করুন। কি দিয়ে? ইমিউনিটি পাওয়ার নামক ডাস্টার দিয়ে। ওকে, নাইস। So are you all enjoying with your half portion of your body? Say yes. So say yourself, I am the happiest person in the world. I am so excited. I am excited because I am healthy. আমি খুব আনন্দে আছি। কেন আনন্দে আছি? কারণ আমি পুরো সুস্থ, একদম ফ্রেশ। যেটা যখন সুস্থ ছিলাম তখন এত ফ্রেশ লাগেনি, সেরকম সুস্থ। জাস্ট ভিজুয়ালাইজ অন দ্যাট। দ্যাট ইজ ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন রিয়েলিটি নয়, ক্রিয়েশন, ক্রিয়েট করা। ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশনের পাওয়ারের জন্য আমরা আজকে এরোপ্লেন পাচ্ছি। মানুষ যদি এরোপ্লেন বানাতে পারে ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশনের দ্বারা,
আপনি আপনার রোগটাকে সারতে পারবেন না, যেটা সমস্ত ইনস্ট্রুমেন্ট আপনার কাছে রেডি আছে, রেডিমেড। সো আপনার ইমিউনিটি পাওয়ার এগুলোকে কন্ট্রোল করছে, রাইট? ওকে, নাও রিল্যাক্স এন্ড চোখ খুলবেন না। Again say yourself, now I am feeling completely relaxed. Now I am going to work. এখন আমি কাজ করব আমার কোমরের থেকে নিচের পোরশন। পা দুটোকে যদি সম্ভব হয়, যারা চেয়ারে বসে আছেন এমনি একটু রিল্যাক্স করে দিন, যারা বিছানায় বসে আছেন পারলে একটু পা দুটোকে ছেড়ে দিন, ছেড়ে একটু মানে স্ট্রেট করে নিন দুটো পাকে। এবার নাভির নিচের পোরশন অবধি আমরা আগে হিলিং করলাম, এবার আমরা কোমরের হিপ জয়েন্টটাকে ভালো করে আগে হিপ জয়েন্টটাকে বেশি করে আগে ওই ডাস্টার দিয়ে মুছে নিন। কিসের ডাস্টার? ইমিউনিটি পাওয়ারের ডাস্টার। ভিজুয়ালাইজ করুন আপনার হিপ জয়েন্টে অনেক দাগ পড়ে গেছে, স্পট পড়ে গেছে, কালো কালির দাগ পড়ে গেছে, নোংরা পড়ে গেছে, সেগুলোকে আপনি ইমিউনিটি পাওয়ার জাতীয় জিনিস দিয়ে ধুয়েছে, ওটা পরিষ্কার করে ধোয় এবং রিনিউ করে পুরো কোমরটাকে, হিপ জয়েন্টটাকে ঠিক করে নিন। তারপরে আস্তে আস্তে বাটাক পোরশন মানে ব্যাক পোরশন ঠিক করে নিন। তারপরে ব্যাক পোরশন দিয়ে পায়ের থাই বে একদম পায়ের গোড়ালি অবধি ব্যাক পোরশন দিয়ে যত মাসেল রয়েছে, বোন ফাংশন রয়েছে, ব্লাড সার্কুলেশন রয়েছে, স্কিন টোন রয়েছে, সমস্ত কিছুর মধ্যে যা কিছু আনইজিনেস আছে সেগুলোকে পরিষ্কার করুন। কি দিয়ে? ডাস্টার। কিসের ডাস্টার? ব্ল্যাক বোর্ডে হোয়াইট ডাস্টার দিয়ে মোছা হয়, আর আমাদের এই এত সুন্দর বিউটিফুল বডিতে আমাদের ইমিউনিটি পাওয়ার জাতীয় ডাস্টার দিয়ে মোছা হচ্ছে। তার কালারটা হচ্ছে সুন্দর একটা কালার, সুন্দর একটা মেশিন, যেটা দিয়ে আপনি পুরো আপনার কমপ্লিকেশনগুলো মুছে, আপনার যেখানে মাসেলগুলো আছে সেগুলো একদম নর্মাল, যেখানে ব্লাড সার্কুলেশন আছে নর্মাল, পায়ে যদি ঝিঝি লাগে সেই জায়গাটাকে ভালো করে ঘষে দিন, দেখবেন ঠিক হয়ে যাবে। এবার চলে আসুন ফ্রন্ট পোরশন। কোমরের সামনের দিক থেকে শুরু করে থাই পোরশন থেকে শুরু করে একদম ফ্রন্ট অব্দি, নিচের অব্দি পুরো এরিয়াটাকে পুরো ইমিউনিটি পাওয়ারের ডাস্টার দিয়ে পুরো মুছে দিন। এইবার এখানে একটা বিষয় রয়েছে সবার জন্য কমন, যাদের আছে তার জন্য, যাদের নেই তার জন্য। হাঁটুতে কোনো রোগ থাকলে, হাঁটুতে যে দাগ আছে, রোগ বলবেন না, যে দাগগুলো আছে সেগুলো মুছে দিন। দুটো হাঁটু ভালো করে মুছুন। যাদের আর্থ্রাইটিস পেশেন্ট তারা আরো ভালো করে মুছুন। ভিজুয়ালাইজ করুন আপনার পা একদম পুরো নিউ ব্র্যান্ড হয়ে যাচ্ছে, আপনি সমস্ত কিছু মুছে রিনিউ করে দিয়েছেন। হাঁটু দুটো ভালো করে, যাদের নেই তারাও ভালো করে করুন, তাহলে কখনো আর হাঁটুর ব্যথা আসবে না। কারণ যদি মনে করেন যখন আসবে তখন দেখা যাবে, তাহলে তাদের একবার দেখে নিন, জিজ্ঞেস করে নিন যাদের এসেছে তাদের কি হাল, তাহলে না আসার জন্য আমার কথা শুনবেন। সো এভরিবডি স্টার্ট ইরেজিং পেইন, ডিসকমফোর্ট, মানে আপনার হাঁটুর ব্যথা, স্টিফনেস বা ফুলে থাকা, আনইজিনেস, সমস্ত কিছুকে মুছে পরিষ্কার করুন। দুটো হাঁটুর মনে মনে ধরে নিন পুরো পরিষ্কার হয়ে গেছে। বোর্ডে যদি আপনাকে ডাস্টার দিয়ে মুছতে বলা হয় তাহলে পুরো হয়ে যায়, কাপড় যদি ভালোভাবে সার্ফ দিয়ে ধোয়া হয় তাহলে পুরো পরিষ্কার হয়। তাহলে আমাদের বডির ভেতর সমস্ত কিছু তৈরি আছে, জল আছে, সার্ফ আছে, মেশিন আছে, ইমিউনিটি পাওয়ার জাতীয় এত বড় ওয়াশিং মেশিন আছে, তো সেটা কেন ধোয়া যাবে না? আরামসে ধুয়ে ফেলুন। Don't try to analyze. Just wash your both knee joint properly. Properly wash and make it clean and quite normal. Okay. Now চলে আসুন গোড়ালিটা যে রয়েছে, গোড়ালির যে জয়েন্টটা সেটাতে, তারপরে পায়ের পাতা অবধি ফটাফট পরিষ্কার করুন। ওকে, নাও রিল্যাক্স, ডোন্ট ওপেন ইউর আইস, চোখ বন্ধ রাখুন। এবার একবার জামা কাপড় ধুলে পরে
বোর্ড একবার মুছে দেওয়ার পরে ফাইনাল একবার একদম পরিষ্কার করে মোছা হয় যখন স্কুল ছুটি হয় তখন। আবার জামা কাপড় ধুলে কাছাকাছি হয়ে গেল, দু একবার ধোয়ার পরে ফাইনালি শুকোতে দেওয়ার আগে একবার ফাইনাল ভালো করে ধুয়ে নেওয়া হয়। এইভাবে টোটাল মাথার থেকে পা অবধি আরেকবার ইমিউনিটি পাওয়ারের ঝর্ণার জলে পুরো বডিটাকে, সেই ওই যে স্নান করতে গেলে যে আমরা কি দিয়ে বলে এটা ভুলে যাই, ওই মেশিনটা দিয়ে জলের ওরকম ভাবে আপনি পুরো বডিটাকে ওয়াশ করে দিন। ভিজুয়ালাইজ করুন একদম ইমিউনিটি পাওয়ারের দ্বারা টোটাল বডির যত দাগ রয়েছে, ব্যথাজনিত কালো দাগ, আঘাতজনিত লাল কালো দাগ, সমস্ত কিছু মুছে যাচ্ছে, সমস্ত পরিষ্কার হয়ে আপনার মাথা, গলা, নাক, কান সব পরিষ্কার হয়ে যাচ্ছে। মাথার ব্যাক সাইড একদম রিলিফ, গলা কাঁধ একদম রিলিফ, ঘুমটুম সব কেটে গেছে, চোখ একদম পরিষ্কার হয়ে গেছে, কান দুটো একদম পরিষ্কার, গলা পরিষ্কার, কাঁধের দুই সাইডে সব থেকে বেশি প্রেশার পরে আমরা চলাফেরা করি, যাই করি কাঁধের উপর সবসময় প্রেশারটা থাকে, সেই দুটোকে আর একটু ভালো করে পরিষ্কার করে নিন, একদম পরিষ্কার। ভিজুয়ালাইজ, ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন, ভিজুয়ালাইজ দ্যাট অল আর ক্লিন। এবার আস্তে আস্তে নিচে নেমে আসুন, হাত দুটো বেয়ে একদম হাতের পাতা অবধি, আঙুল অবধি পুরোটা পরিষ্কার করে নিন। আবার তারপরে কাঁধের থেকে শুরু করে বুক, পিঠ দিয়ে একদম গোল গোল করে চারদিকে পরিষ্কার করে নামান নিচের দিকে। কোমরটাকে আর একটু ভালো করে পরিষ্কার, হাঁটু দুটোকে একটু ভালো করে, পায়ের পাতা অবধি ভালো করে। ওকে, সো খুব আস্তে আস্তে শ্বাস নিন। এবার ভিজুয়ালাইজ করুন হাউ ইউ আর ফিলিং, হোয়াট এভার ইউ আর ফিলিং, সে ইয়োরসেলফ আই এম ফিলিং ওয়ান্ডারফুল। মনে হচ্ছে জাস্ট সকালে ঘুম থেকে একদম ফ্রেশ ঘুম হয়ে উঠলো আমার, টোটাল শরীরটা একটা নতুন শরীর পেলাম, টোটাল বডি, সারাদিনের টায়ার্ডনেস মনে হয় এখন যদি আরেকটা শিফটে কাজ দেয় আমি করতে পারবো। সো যদি এনার্জির কথা বলা হয়, হাউ ইজ ইউর এনার্জি? এক্সিলেন্ট, পাওয়ারফুল। হাউ ইজ ইউর এনার্জি? এক্সিলেন্ট অ্যান্ড পাওয়ারফুল। হাউ ইজ ইউর এনার্জি? এক্সিলেন্ট অ্যান্ড পাওয়ারফুল। হাউ ইউ আর ফিলিং? Powerful and excellent. How much happiness you have? Unlimited happiness. Feel the feeling of unlimited happiness in your life. হতে পারে বিগত 5 মাস, 6 মাস, 5 বছর, 10 বছরে এত হ্যাপি কখনো হননি নিজের শরীরকে ভেবে। Just feel the feeling of happiness, not from your mind, from every cell and tissue. Feel the feeling of happiness in your hand, in your leg, in your stomach, in your liver, in your kidney, your all organs in your body, all bone function, all nervous system. Okay, so now this is the last time. Everybody slowly open your eyes and take a deep breath for 3 times. 3 বার লম্বা শ্বাস নিন। নিজের সুন্দর শরীরটাকে একবার একদম যতটা পারেন পায়ের থেকে মাথা অবধি দেখুন। এখান থেকে উঠে গিয়ে আগে আয়নাতে সবাই নিজের ফেসটাকে দেখবেন, একটা সুন্দর ফেস, যেটা হয়তো আপনি অনেকবার বিউটি পার্লারে গিয়ে এত সুন্দর ফেস ক্রিয়েট করতে পারেননি। আর ইউ অল গেটিং? এবার পার্লারে কেউ থাকলে বলবে আমার ব্যবসা নষ্ট করছে স্যার, সরি, একটু করতে হবে। সো আর ইউ ফিলিং ইউর ফেস ইজ ওয়ান্ডারফুল নাও? সে ইয়েস। আর ইউ ফিলিং ইউর টোটাল বডি ইজ ওয়ান্ডারফুল? সে ইয়েস। সো ভিজুয়ালাইজেশন প্রসেসের এবার মেক নর্মাল। চাইলে জাস্ট 1 মিনিটের জন্য আপনারা কেউ জল খেয়ে নিলে বা কোনো কিছু করলে বা আয়না দেখে নিলে দেখে নিতে পারেন। আপনার নিজের গুড ফিলিংটাকে এনজয় করুন, ব্রেন খাটাবেন না। আমার দোষ নেই, আপনি যদি কষ্ট পান সেটা আপনার চয়েস। আমি আপনাকে সময় দিয়েছি আজকে রাতে শুতে যাওয়ার আগে অবধি, পুরো এই ফিলিংটাকে নিয়ে আপনারা শোবেন, বাকি দুনিয়াকে সরিয়ে রাখুন। তাই বলছে, সাম সেজ ইট ইজ বেসড অন অটো সাজেশন।
এটাকে বলে অটো সাজেশন। সো যাদের যাদের যা করার করে নিন, আমরা ব্যাক করছি।